দেখি আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করলাম, যে পদ্ধতিতে হোক ওপেন করলাম। ওপেন করার পরে আমরা যেটা দেখতে পাই এটাকে কি বলে জানো? ব্যাক স্টেজ ভিউ। আমাদের যেহেতু পাওয়ার পয়েন্ট, এক্সেল, ওয়ার্ড সবই হচ্ছে একটা সফটওয়্যারের আন্ডারে, যেটা হচ্ছে মাইক্রোসফট অফিস। তো প্রত্যেকটার বিষয়গুলো মানে ব্যাক স্টেজ ভিউগুলো দেখতে একই রকম প্রায়। পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে পাওয়ার পয়েন্টের স্যাম্পলগুলো শো করে, ওয়ার্ডের ক্ষেত্রে ওয়ার্ডের স্যাম্পল, আর এক্সেলের ক্ষেত্রে এক্সেলের। তো এইখানে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন দেখা যাচ্ছে, তাই নাকি? ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন এটা। এরপরে সামনে যেগুলো আছে এগুলো এক একটা টেমপ্লেট। এখানে মোর থিম ক্লিক করলে এখানে আরো অনেক টেমপ্লেট পাওয়া যায়, আরো অনেক থিম পাওয়া যায়। এখানে আছে হোম, এটা আছে নিউ, এরপরে ওপেন। নিউ বলতে নতুন একটা কোনো প্রেজেন্টেশন চালু করা, হোম বলতে হোম মেনুতে চলে যাওয়া, ওপেন বলতে কোনো পাওয়ার পয়েন্ট ফাইল যদি কম্পিউটারে থাকে সেটা ওপেন করা। অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য এখানে আছে, ফিডব্যাক আছে, অপশন আছে, এবং রিসেন্টলি ব্যবহার করেছি যা সে তা এখানে থাকবে, এবং পিন করা কিছু থাকলে সেটা এখানে থাকবে। এই আমাদের ব্যাক স্টেজ ভিউ। সবাই বুঝি এটা? একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নেই, কারণ আমরা ওয়ার্ডে কাজ করতে গেলেও একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ক নিয়েছি, ব্ল্যাঙ্ক আর কি শিট, শিট বলে ব্ল্যাঙ্ক শিট না, তো এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, দেখে নেই, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এক্সেলের ক্ষেত্রে ব্ল্যাঙ্ক শিট, পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। এই আমাদের ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন চলে আসছে। এই মুহূর্তে ফাঁকা পেজ, এখানে লেখা ক্লিক টু অ্যাড টাইটেল, ক্লিক টু অ্যাড সাবটাইটেল। তার মানে এখানে আমরা টাইটেল অ্যাড করতে পারবো, এখানে সাবটাইটেল অ্যাড করতে পারবো। এবং আমরা যদি দেখি এই দুইটা কি শেপ বক্সের মতো মনে হয় না? আমরা ওয়ার্ডে যখন কাজ করেছি বা এক্সেলে কাজ করেছি তখন বিভিন্ন শেপ নিয়েছিলাম, যদি এইটাই ক্লিক করি তখন উপরে একটা শেপ ফরম্যাট চালু হয়ে যায়, তার মানে এটা একটা শেপ, তাই নাকি? কিন্তু সেই শেপটায় আমরা টাইটেল অ্যাড করতে পারবো। তো শেপ পরে যাই, এর আগে আমরা শুরু থেকে দেখতে দেখতে আসি। আমরা আসি এই মুহূর্তে হোম ট্যাবে। হোম ট্যাবে আমাদের ন্যাচারালি যেরকম যা থাকার কথা ওই রকমই আছে, কোনো পরিবর্তন তেমন একটা নাই। একটা জিনিস পরিবর্তন আছে, এইখানে ড্রয়িং মেনুটা এই জায়গাটায় চলে আসছে, মানে ড্রয়িং ট্যাবটা, এবং স্লাইড নামের একটা ট্যাব চলে আসছে। বাকিগুলো ওই যে ফন্ট আগে ছিল, প্যারাগ্রাফ আগে ছিল। আমরা প্যারাগ্রাফ ফন্টের কি কি কাজ এটা কি দেখার কিছু আছে? এডিটিং ছিল, অ্যাডিংস তো যা থাকার থাকে, ক্লিপবোর্ড যা থাকার তাই থাকে। কপি পেস্ট করার জন্য ক্লিপবোর্ড, লেখালেখির জন্য ফন্ট, প্যারাগ্রাফের জন্য প্যারাগ্রাফ মানে অ্যালাইন করার জন্য নাম্বারিং, তারপরে হচ্ছে বিভিন্ন বুলেট দেওয়ার জন্য ওই প্যারাগ্রাফ। তো এইটুকু আমরা জানি। এই শেপ হিসেবে বা অ্যারেঞ্জ হিসেবে এটুকু আমরা মোটামুটি জানি। অ্যারেঞ্জের মাধ্যমে এটা আগে কোনটা থাকবে পরে কোনটা থাকবে এটা করা যায়, আর শেপ হিসেবে বিভিন্ন শেপ অ্যাড করা যায়। শেপ ফিলটা এখানে সরাসরি দিয়ে দিছে, শেপ আউটলাইনটা দিয়েছে, শেপ ইফেক্ট দিয়ে দিয়েছে, যেটা থাকে শেপ ফরম্যাটের ভিতরে, যদিও শেপ ফরম্যাটের মধ্যেও আছে, এখানেও দিয়ে দিছে। তো এই স্লাইড মেনুটা একটু দেখি, আমি একটু ভিন্ন কালার করি। স্লাইড মেনু, এখানে কি কি আছে? নিউ স্লাইড, লেআউট, রিসেট, সিলেক্ট, সেকশন। তো এখান থেকে নিউ স্লাইড নেওয়া যায়। আমরা এই মুহূর্তে যেটা আছি এটা একটা স্লাইড, নিউ স্লাইড ক্লিক করলে আরও কয়েকটা স্লাইড অ্যাড করা যায়। যদি নিউ স্লাইড নর্মালি ক্লিক করি আরেকটা স্লাইড হয়ে গেছে, এটা একটা স্লাইড, এটা একটা স্লাইড, তার মানে এই দুই পাশে দুইটা স্লাইড দেখা যাচ্ছে। আমরা যদি নিউ স্লাইড আবার ক্লিক করি আরও স্লাইড, তার মানে এই মুহূর্তে 4টা স্লাইড এখানে আছে। প্রত্যেকটাকে এক একটা স্লাইড বলা হয়, এগুলোকে এক একটা পেজকে এক একটা স্লাইড বলা হয়। তো নিউ স্লাইড হোক আর যাই হোক, আমরা হোম মেনুর আন্ডারে মোটামুটি এইটুকুই দেখতে পাচ্ছি। সবগুলো কি উজ্জ্বল দেখাচ্ছে না? কোনো কাজ করা যাচ্ছে? কারণ এই স্লাইডে থাকা অবস্থায় আমাদের কাজ করা যাবে না। আমাদের এই কাজ করার জন্য কি দেখা যাচ্ছে না? দেখে একটু, এই কাজ করার জন্য কোনো একটা শেপ ক্লিক করতে হবে, তখন এটা অ্যাক্টিভ দেখাবে। যদি কোনো শেপ না থাকে, ধরি এই শেপগুলো নাই, ডিলিট করে দিলাম, কোনো শেপ নাই এই মুহূর্তে, এখানে এই স্লাইডটায় কোনো শেপ নাই, তার মানে এখানে কোনো কাজ করবে না। আমাদের
পাওয়ার পয়েন্টে যত কাজ করবে শেপের মধ্যে কাজ করবে, শেপ ছাড়া কোনো কাজ করবে না। ক্লিয়ার বিষয়টা? আমি যদি এই মুহূর্তে ইনসার্ট ক্লিক করে শেপ নিলাম, একটা শেপ নেওয়ার পরেই এবার সব কিন্তু কাজ করতেছে। এই যে শেপ নিলাম, এই শেপটা না নিয়ে আমি অন্য শেপ নিতে পারতাম, যেমন খুশি তেমন শেপ নিতে পারতাম। এই শেপটাই হচ্ছে মূলত নিয়ে এই শেপটাই কাজ করতে হবে। নর্মালি এই পেজে কোনো কাজ করা যাবে না। এটা হচ্ছে নর্মালি একটা স্লাইড, যে স্লাইডের ভিতরে কিচ্ছু নাই, একেবারে ব্ল্যাঙ্ক, কোনো কিচ্ছু নাই। এমনকি এই যে স্লাইডের যে ব্যাকগ্রাউন্ড, সেটাও কোনো ব্যাকগ্রাউন্ড নাই এই মুহূর্তে, একেবারে সাদা ব্যাকগ্রাউন্ড, তাই নাকি? আমরা এই স্লাইডের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। আমরা চাইলে এই স্লাইডের ব্যাকগ্রাউন্ড হিসেবে কোনো থিম সেট করতে পারি। তো আমরা হোম মেনুর আন্ডারে যেটুকু ছিল, এখানে এই নিউ স্লাইডের আন্ডারে কয়েকটা স্লাইড টাইপ, লেআউটের আন্ডারে কয়েকটা লেআউট, এবং রিসেটের আন্ডারে রিসেট ক্লিক করলে শুরুতে যেমন থাকে তেমন হয়ে যাচ্ছে। যেমন আমি যদি এটা ডিলেটও করে দেই, ডিলেট করে দিলাম, কিন্তু রিসেট করে দিলে আবার চলে আসলো। সেকশন হিসাবে কয়েকটা সেকশন আছে, অ্যাড সেকশন, রিনেম, রিমুভ, আরও অনেক কিছু আছে। তো আমরা সেকশনগুলো পরে দেখছি, যেহেতু এই মুহূর্তে সেকশনে কাজ নেই। এই যে ফন্ট ডায়ালগ বক্স, এটা একটু দেখি। আমরা এখানে একটু লিখি, যেহেতু টাইটেল লেখার একটা জায়গা, আমরা একটু টাইটেল লিখে ফেলি। টাইটেলটা হিসাবে আমরা আমাদের প্রতিষ্ঠানের নাম লিখি, তাই নাকি? এবং সাবটাইটেল হিসেবে কুতুবপুর বাজার, সারিয়াকান্দি, বগুড়া লিখে নিলাম। ফন্ট সাইজ কিন্তু ওরা যেটা সেট করে দিয়েছিল সেই অনুযায়ী এটা 60 আছে এবং এইটা 24 আছে, তাই নাকি? এখন এই ফন্ট সাইজ এখান থেকে কি করা যায়? ফন্ট চেঞ্জ করা যায়, ফন্টের সেই অনুযায়ী সাইজ চেঞ্জ করা যায়, বোল্ড করা যায়, ইটালিক আন্ডারলাইন করা যায়। এরপরে যেটা আছে টেক্সট শ্যাডো করা যায়। টেক্সট শ্যাডো করার পরে একটা শ্যাডো দেখা যাচ্ছে, একটু বোঝা যায় যে একটা শ্যাডো দেখা যায়, এটা হচ্ছে টেক্সট শ্যাডো। আমরা যদি এটা ক্লিক করে আবার এটা অফ করে দেই, শ্যাডোটা কিন্তু আর নাই। তো টেক্সট শ্যাডো, তারপরে যেটা আছে এটাকে বলা হয় স্ট্রাইক থ্রোট। স্ট্রাইক থ্রোটটা আমরা দেখেছি আগে দেখেছি কোথায়? ওয়ার্ডের মধ্যে আমরা দেখেছি স্ট্রাইক থ্রোট নামের একটা অপশন ছিল, যে লেখাটা কেটে দেওয়ার মতো। তো সেই স্ট্রাইক থ্রোটটা এখানে আছে, আবার এটা ক্লিক করলে স্ট্রাইক থ্রোটটা থাকে না। এরপরে যেটা আছে এটাকে বলা হয় ক্যারেক্টার স্পেসিং। ক্যারেক্টার স্পেসিং বলতে বোঝায় এই এর পরে হচ্ছে এফ, তাই নাকি? এই এ থেকে এফ এর যে দূরত্ব, এই দূরত্বটা বাড়ানো কমানো যায়। যেমন আমরা এই সম্পূর্ণ সিলেক্ট করলাম, ক্যারেক্টার স্পেসিং ক্লিক করে টাইট করে দিলাম, টাইট হয়ে গেল। আমরা এটা ভেরি টাইট করে দিলাম, ভেরি টাইট হয়ে গেল, মানে কাছাকাছি দেখাচ্ছে। আমরা যদি এটাকে লুজ করে দেই, এবার কি লুজ দেখাচ্ছে? এটা যদি ভেরি লুজ করে দেই, আরো লুজ দেখাচ্ছে। তার মানে আমাদের নর্মাল যেটা থাকে এটাই স্বাভাবিক। আমরা এখান থেকে আমরা যেমন খুশি তেমন করতে পারবো। মোর স্পেসিং এ গেলে এখান থেকে সাইজ মানে লিখে করতে পারবো। মোর স্পেসিং এ লিখে করা যায়। যাই হোক, আমাদের এটা তেমন একটা প্রয়োজন হয় না, নর্মালটাই থাকে সাধারণত। এরপরে যেটা সেন্টেন্স কেস, আপার কেস, লোয়ার কেস, আমরা এটা জানি। তো এটাও হতে পারে, এটাও করার প্রয়োজন হতে পারে। এরপরে যেগুলো আছে বাকি সব কয়টাই জানি। এটা সাইজ বড় করা, ছোট করা, এটাই ফিল দেয়া, এটাই ফন্টের কোনটা এইটা, হ্যাঁ, ফন্ট এই যে বড় হচ্ছে, এই ছোট হচ্ছে, মানে ওয়ার্ডে যেমন ছিল তেমনই আছে। এই যেটা এটা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং করলে একেবারে শুরুতে যে ফরম্যাটটা থাকে সেই ফরম্যাট চলে আসছে। আমরা যদি ফন্ট চেঞ্জও করি, অন্য কোনো ফন্ট দিলাম, তারপরে একটু ফরম্যাট করলাম, একটু ফরম্যাট বলতে
একটু আন্ডারলাইন করলাম, কিন্তু সম্পূর্ণ সিলেক্ট করে যখন ক্লিয়ার অল করে দিব শুরুর অবস্থায় চলে আসবে। তো ফন্ট গ্রুপের এটুকু সম্পূর্ণ ক্লিয়ার। প্যারাগ্রাফ একই অবস্থা, সম্পূর্ণ সিলেক্ট করলে লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, জাস্টিফাই। জাস্টিফাই করলে এমন হচ্ছে কেন বলতে পারেন? জাস্টিফাই বলতে বোঝায় দুই পাশ সমান থাকবে, তো জাস্টিফাই করতে গেলে মাঝখানে গ্যাপ দিয়ে দুই পাশ সমান করে ফেলছে তারা। লেখা কম, এই জন্য লেখা বেশি হলে তখন জাস্টিফাই সঠিকভাবে করতো। এই মুহূর্তে আমাদের সেন্টার অ্যালাইন থাকুক। এখানে নাম্বার বিভিন্ন বুলেট পয়েন্ট দেওয়া যায়, এখানে কিছু বুলেট আছে। এরপর হচ্ছে এইখানে 1 2 3 4 ABCD এগুলো আছে। এরপরে যেটা আছে ইনডেনশন, এরপরে লাইন স্পেসিং, ওই ওয়ার্ডের মতোই এখানে শর্ট আছে একটা, এই পাশে আছে মিডল, এটা হচ্ছে টপ, এটা হচ্ছে বটম, এটা মিডলেই থাকুক। এই পাশে হচ্ছে বিভিন্ন, এটা হচ্ছে স্মার্ট আর্ট। আমরা যেটা শিখেছিলাম ইনসার্টের মধ্যে যে স্মার্ট আর্ট ছিল না, এই স্মার্ট আর্ট দিয়ে যে বিভিন্ন কিছু নিয়ে আসা, সেটাই এই লেখাটাকে কোনো একটা শেপের ভিতরে নিলে সরাসরি এই জায়গা থেকে স্মার্ট আর্টের মাধ্যমে নেওয়া যায়। কোনো একটা স্মার্ট আর্টের মধ্যে সরাসরি নিয়ে যাওয়া যায়। আমরা চাইলে এরকম নিতে পারি কোনো একটা লেখালেখির ভিতরে ওই স্মার্ট আর্ট দিয়ে, স্মার্ট আর্ট ওইভাবে করা যায়। তো এরপরে শেপ, বিভিন্ন শেপ অ্যাড করা যায়, বিভিন্ন শেপের কোনটা ফ্রন্টে থাকবে কোনটা ব্যাকে থাকবে সেটা এখান থেকে নেওয়া যায়। অ্যালাইন করা যায়, অ্যালাইনটা আমরা জানি লেফট অ্যালাইন হবে নাকি রাইট অ্যালাইন নাকি সেন্টার অ্যালাইন, এটা হচ্ছে অ্যালাইন করার। তা আমরা জাস্ট একটা স্লাইড দেখতেছি, এর বেশি এখন পর্যন্ত দেখি নাই। স্লাইড কিন্তু অনেক আছে, প্রত্যেকটা স্লাইডে কাজ করতে পারবো। আমরা শুধুমাত্র এই মেনুগুলো চেনার জন্য একটা স্লাইড থেকে দেখতেছি। তো এবার ইনসার্ট মেনু, আমরা এটা মোটামুটি হোম মেনু আন্ডারে যা আছে মোটামুটি ক্লিয়ার। সবাই ক্লিয়ার না হলে বলেন, আমি আবার ক্লিয়ার করতেছি। কোনটা বুঝেন নাই? হোম ট্যাবের আন্ডারে কাট কপি পেস্ট আমরা এক্সেলে পেয়েছি, ওয়ার্ডে পেয়েছি, এখানে দেখানোর কিছু আছে? লেআউটের যেটা, এই লেআউটে আমাদের এই যে স্লাইডটা, এই স্লাইডটা কিসের স্লাইড? প্রথমটা টাইটেল স্লাইড বলা হয়, যে কারণে এটা টাইটেল স্লাইড। দ্বিতীয় যেটা, এটাকে বলা হয় টাইটেল অ্যান্ড কন্টেন্ট, সাথে কন্টেন্ট থাকবে। পরে যদি আলাদা সেকশন হয় তাহলে সে আলাদা সেকশন হিসাবে, সেকশনের হেডার হিসাবে এটা নিতে পারি। পরেরটাকে নিতে পারি টু সেকশন হিসাবে, দুইটা দেখা যাচ্ছে কিন্তু এখানে। পরে নিউ স্লাইড ক্লিক করে এটার সেক্টর হিসেবে নিতে পারি ব্ল্যাঙ্ক, একেবারে ব্ল্যাঙ্ক হয়ে গেল। আবার নিউ স্লাইড নিলাম, এটাও কিন্তু ব্ল্যাঙ্ক হচ্ছে। এবং সেটা চাচ্ছি পিকচার উইথ ক্যাপশন, এই হচ্ছে পিকচার উইথ ক্যাপশন, এটা ক্যাপশন, এখানে পিকচার, এইখানে পিকচার অ্যাড করা যাবে। এটা হচ্ছে এক একটা লেআউট চেঞ্জ করা যায়। আমরা যদি কোনো লেআউট নিয়ে কাজ করতে চাই কাজ করব, আর যদি না করতে চাই আমি সব ডিলিট করি, একটু সব ডিলিট করে দিলাম, একটাও নিলাম না। আমরা ডিরেক্টলি ব্ল্যাঙ্ক নিব, এখান থেকে ব্ল্যাঙ্ক সিলেক্ট করলাম। প্রত্যেকটা কি ব্ল্যাঙ্ক শিট হলো। এবার কোনো কিছু নাই, কোনো কন্টেন্ট নাই, কিছু নাই, একেবারে ব্ল্যাঙ্ক। আমি আমার মতো করে কাস্টমাইজ করব, আমি আমার মতো করে লিখব। তাহলে আমরা ব্ল্যাঙ্ক শিট নিতে পারি। রিসেট ক্লিক করলে রিসেট হয়ে যায়। তো ব্ল্যাঙ্ক যেহেতু নিছি, ব্ল্যাঙ্কের রিসেট হলেই তো ব্ল্যাঙ্কই হবে। সেকশন থেকে আলাদা আলাদা সেকশন করতে পারি। তো সেকশনটা আমরা ওয়ার্ডে শিখেছিলাম, মনে আছে? যে আলাদা টোটাল সেক্টরটাকে আলাদা করা। তেমনি পাওয়ার পয়েন্টেও সেকশন হিসেবে আলাদা করে নেওয়া যায়। যেমন কোনো একটা টপিক নিয়ে আলোচনা করবেন, সেই টপিকটা একটা সেকশনের আন্ডারে রাখবেন, পরবর্তীতে আরেকটা সেকশনে যাবেন, সেখানে আরেকটা টপিক নিয়ে আলোচনা করবেন, সেখানে আমরা সেকশন নিতে পারি। যদিও আমাদের এই সেকশন, লেআউট, রিসেট এগুলোর কোনো প্রয়োজন হবে না, আপাতত আমাদের যতটুকু কাজ এইটুকুতে এটার একটাও প্রয়োজন হবে না। ইনসার্ট মেনুর আন্ডারে যেভাবে ছিল এক্সেল ওয়ার্ডে এক্স্যাক্টলি সেটাই আছে, কোনো পার্থক্য নাই। এমনকি টেবিলটাও আছে, পিকচার আছে, স্ক্রিনশট আছে,
এইখানে এই নতুন একটা বিষয় ক্যামিও, এটা হচ্ছে আপনাদের কারো থাকবে না। শেপ আছে, আইকন আছে, 3D মডেল আছে, স্মার্ট আর্ট চার্ট আছে। এইখানে যা যা আছে সব একই জিনিস। স্ক্রিন রেকর্ডিং নামের একটা অপশন আছে সবার শেষে, স্ক্রিন রেকর্ডিং। আমরা কম্পিউটারে স্ক্রিন রেকর্ডিং করতে পারি এখানে, এটার মাধ্যমে। যাই হোক, আমরা ইনসার্ট মেনুর আন্ডারে যা আছে এটা দেখার কিছু নাই, সবাই আমরা জানি। আমরা ডিজাইন মেনুতে একটু যাই, আমরা ডিজাইন মেনুটা একটু শিখব। আমাদের যা আছে সব ডিলিট করে একেবারে শুরু থেকে শুরু করলাম। আবার ডিজাইন মেনুতে আসলাম। ডিজাইন মেনুতে দেখা যাচ্ছে কি কয়েকটা থিম। আমরা যেটা ক্লিক করব সেই থিমটা অ্যাপ্লাই হবে। ধরে এটা ক্লিক করলাম, এটার মতো করে দেখতে একটা থিম দেখা যাচ্ছে। যদি এটা না করে এটা করি তাহলে এটার মতো করে থিমটা হয়ে যাবে, এটা করলে এটার মতো হয়ে যাবে। এটা হচ্ছে এক একটা থিম। এই থিমটার ক্ষেত্রে নতুন স্লাইড নিলাম, এই থিমটা দেখতে এমন হবে, প্রত্যেকটা পেজে এমন দেখাবে। তো আমরা একটা জিনিস একটু চিন্তা করি, পাওয়ার পয়েন্ট মূলত কি কাজে ব্যবহার করে, এটা কি কেউ জানি এখন পর্যন্ত? তো আমরা আলাদা করে আরেকটা, এটা যদি অন্য কোনো কিছু চাই, রাইট ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড ক্লিক করে দিলে এটা আরেকটা স্লাইড চলে আসলো। আমরা নতুন স্লাইড যদি নেই, নতুন স্লাইড কি ওইটার মতো হচ্ছে। তো এটা আমরা সাধারণভাবে করতে পারি, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যাকগ্রাউন্ডটা আমরা সেট করলাম। কিন্তু আমরা আমাদের মতো করে কাস্টমাইজ ব্যাকগ্রাউন্ড এবার চাই। আমরা এই ধরনের ফরম্যাট ব্যাকগ্রাউন্ড চাই না। এই যে ডিজাইন, এই যে থিমগুলো আছে, এই থিমগুলোর মধ্যে কোনো থিম আমি চাই না। অথবা এই থিমগুলোর মধ্যে কোন থিমটা চাই বা কোন থিমটা হতে পারে, মাঝে মাঝে এই থিমটা অনেক সময় ব্যবহার করার প্রয়োজন হয়। আমাদের যেটা প্রয়োজন হবে আমরা সেটা ব্যবহার করতে পারবো। তো এই যে থিম, আমরা এই থিম বাদ দিয়ে আমরা নতুন করে আমাদের মতো করে ব্যাকগ্রাউন্ড ফরম্যাট করব। এই ডিজাইন মেনুর আন্ডারে সবশেষে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গেলে এখানে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডকে ট্রান্সপারেন্সি করব নাকি ব্রাইটনেস বাড়াবো কমাবো, এটা কিন্তু করা যাচ্ছে। এরপরে সলিড ফিল দিব নাকি গ্রেডিয়েন্ট ফিল দিব নাকি পিকচার দিব, প্যাটার্ন দিব, এটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। এই যেটা দিচ্ছি এটা কিন্তু প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডে এমনটা হয়ে যাবে। আমি শুরু থেকে সব ডিলিট করে নতুন করে করি আবার। আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এই ব্যাকগ্রাউন্ডে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে এবার যদি এখানে ইনসার্ট করি কোনো কিছু, শেপ ইনসার্ট করে এই শেপটাকে আমি কর্নারে এই জায়গাটা এইভাবে রেখে দিলাম। আচ্ছা, এটা ফরম্যাট ব্যাকগ্রাউন্ড হয়নি। এই জায়গা থেকে যেটুকু জিনিস করব ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, সেটুকু অ্যাপ্লাই ক্লিক করে দিলে প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমাদের এই ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে আমাদের প্রয়োজন হবে না। ফরম্যাট ব্যাকগ্রাউন্ড বলতে বোঝায় আমরা যে ব্যাকগ্রাউন্ড রাখবো আমাদের স্লাইডগুলোতে, সেটা হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। তো এই যে বিভিন্ন থিম আছে, এই থিমগুলো কি এক একটা ব্যাকগ্রাউন্ড অলরেডি আছে, তাই নাকি? তো আমাদের ক্ষেত্রে কাজ করার জন্য এটা প্রয়োজন হবে না, আমাদের প্রয়োজন হবে অন্য আরেকটা বিষয়, যার মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা জিনিস সেট করতে পারবো যেটা প্রত্যেকটা স্লাইডে থাকবে। আমরা নতুন নতুন স্লাইড যদি নেই, প্রত্যেকটা স্লাইডে কি ওই ধরনের থিমটাই আছে? এই যে পাতার মতো এই পাশে একটা চিহ্ন, এই যে চিহ্নটা, এটা কিন্তু একটা থিমের চিহ্ন, তাই নাকি? প্রত্যেকটা পেজে আমরা যা লেখালেখি করি, এই পেজে এখন এই শুরুর পেজ, এই হচ্ছে দ্বিতীয় পেজ, সব আমরা ডিলিট করে দিলাম। পেজের ভিতরে যা আছে সব ডিলিট করে দিয়ে আমি প্রথম পেজটাকে এখানে ইনসার্ট করলাম একটা শেপ, এবং যে শেপে এখানে লিখলাম ওয়েলকাম।
ওয়েলকাম লেখাটাকে বড় করে দিলাম এবং এই শেপটার ফিলটাকে বাদ দিয়ে দিলাম, আউটলাইনটাকে বাদ দিয়ে দিলাম। এমন দেখাচ্ছে কেন বলতে পারেন? ফন্ট ফন্ট আমরা একটু ভিন্ন কালার করে দিলাম, একটু বোল্ড করে দিলাম। এইটাকে আমি একেবারে সেন্টার রাখবো। এখন সেন্টার একেবারে কিভাবে হবে? আমরা কি জানি সেন্টার কিভাবে হয়? একটাই শেপ, এখানে এখানে একটাই শেপ। আমরা শেপ ফিল থেকে অ্যালাইন থেকে সেন্টার, অ্যালাইন থেকে মিডল করে দিলে একেবারে সেন্টারে হয়ে যায়, একেবারে মিডলে হয়ে যায়। আমাদের ওয়েলকাম পেজ শেষ। পরের পেজে লিখবো আমাদের প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য। ইনসার্ট থেকে শেপ, আমরা একটা শেপ নিয়ে নিলাম যেখানে আমরা প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্যটা লিখব এবং প্রতিষ্ঠানের নামটা একটু বড় করে দিচ্ছি। আমরা শেপ ফিল থেকে নো ফিল, আউটলাইন থেকে নো আউটলাইন এবং ফন্ট কালারটা ব্ল্যাক করে দিলাম। এটাই জায়গায় দিয়ে দিলাম সবার উপরে, প্রয়োজনে বোল্ড করে দিলাম। প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য যদি এই জায়গাটায় কিছু লিখতে চাই তাহলে এখানে আরেকটা শেপ নিতে হবে না? আমরা শেপ ছাড়া কোনো কিছু করতে পারবো না, এখানে কিছু লিখতে পারবো না, কোনো কিছু লেখালেখিও হবে না, কোনোভাবেই লেখালেখি করা সম্ভব না। যতই চেষ্টা করি আমাদের এখানে নিতে হবে শেপ। টেক্সট বক্স নিতে পারি, টেক্সট বক্স নিয়ে এখানে প্রতিষ্ঠান সম্পর্কিত কিছু তথ্য লিখতে পারি। এই মুহূর্তে আমার কাছে তথ্য নাই, আমি র্যান্ডম ডাটা নিয়ে লিখে দিলাম। বুঝছি? এর পরের পেজে আমাদের এই ঠিকানাটা যেখানে, সেই সম্পর্কিত কিছু তথ্য লিখলাম। তো যাই লিখি আমাদের ব্যাকগ্রাউন্ডের যে থিমটা সেটা কি সবার জন্য একই রয়ে গেছে? আমাদের এই ব্যাকগ্রাউন্ড থিমটা আমাদের মতো করে কাস্টমাইজ করতে হবে, আমরা আমাদের মতো করে নিব। তো আমরা ডিজাইন মেনুতে জানি সম্পূর্ণ থিম নিয়েই কাজ, থিমের বাইরে কোনো কাজ নেই। তো ডিজাইন মেনু সম্পর্কে বুঝছি কিনা? বিভিন্ন ধরনের থিম, কোন থিমটা কেমন দেখতে একটু ব্যবহার করে দেখব সবাই, তাহলে সেইভাবে বুঝতে পারবো। এই থিমটা কিন্তু এরকমের, ওয়াটার ড্রপের মতো। এরপরে যদি এর ভেরিয়েন্ট যাই তাহলে বিভিন্ন ভেরিয়েন্ট আছে। ভেরিয়েন্ট বুঝেন? তো থিম আমরা নিতে পারি যে কোনোটা, সেই অনুযায়ী থিমের ভেরিয়েন্ট ভিন্ন ভিন্ন নিতে পারি। তো ভিন্ন ভিন্ন যদি নেই, দেখেন ওয়েলকামটা কিন্তু আমাদের ব্ল্যাক ছিল, এখানে হোয়াইট হয়ে গেছে না? কারণ এই থিমের ভিতরে সিস্টেমটা ছিল এমন যে আমার টেক্সটগুলো হোয়াইট হবে। তার মানে থিমের ভিতরে অলরেডি কিছু সেটিংস করা আছে, তাই নাকি? তো আমরা এই থিমটাকে এটার মতো রাখতে চাইলে রাখতে পারি, না চাইলে আমাদের পরিবর্তন করতে পারি। এই ডিজাইন মেনুর পরের যে মেনুটা আছে এটা হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশনটা আমরা পরবর্তীতে ব্যবহার করব, আমরা দেখে নেই। অ্যানিমেশনটা আমরা ব্যবহার করব। ট্রানজিশন অ্যানিমেশন দুইটাই ব্যবহার করব। এবং স্লাইড শো বলতে আমরা এই স্লাইডটাকে দেখানো বা শো করানো। তো আমরা আগে স্লাইড তৈরি করি, তারপর এই তিনটা বিষয়ে যাই। তৈরি করার আগে তো গেলে হবে না। রেকর্ড অপশন দিয়ে রেকর্ড করা যায়, রিভিউ দিয়ে আমরা এটা রিভিউ করতে পারি। ভিউ অপশনে আসলে আমরা ভিউ অপশনটা একটু আগে দেখি। নর্মাল ভিউ, আউটলাইন ভিউ, স্লাইড শর্টার ভিউ, নোট পেজ ভিউ, রিডিং ভিউ, এই কয়েকটা ভিউ আছে এখানে। এরপরে মাস্টার ভিউ নামের একটা অপশন আছে। মাস্টার ভিউর ভিতরে আছে স্লাইড মাস্টার, হ্যান্ড আউট মাস্টার, নোট মাস্টার এবং শো হিসেবে এখানে গ্রিড লাইন, রুলার, গাইড এগুলো আছে। জুম অপশনে কিছু বিষয় আছে, কালার আছে, জাইরো স্কেল আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। আর এদিকে যেরকম থাকে অন্য আমরা ওয়ার্ড এক্সেলে যেভাবে দেখেছি ভিউ মেনু যেভাবে থাকে এক্স্যাক্টলি সেভাবেই আছে। যেমন এই ওয়ার্ডে যদি আসি, এখানে ভিউ মেনুতে যেমন আছে তেমনই কিন্তু আছে।
শুধু এই প্রথম দিকের একটু পরিবর্তন আছে এটাই, তাই নাকি? প্রথম দিকে এখানে পরিবর্তন। তো এবার আমরা একটা প্রেজেন্টেশন তো আমরা নর্মালি তৈরি করছিলাম, আমরা এটা বাদ দিয়ে নতুন একটা প্রেজেন্টেশন নেই, একেবারে ব্ল্যাঙ্ক একটা প্রেজেন্টেশন নেই। আবার এই হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। এবার চলে গেলাম ভিউতে। ভিউতে এসে আসলাম স্লাইড মাস্টার। এই যে স্লাইড মাস্টার, এই স্লাইড মাস্টারটাকে বলা হয় আমাদের এই যে স্লাইডগুলো, এগুলোর ব্যাকগ্রাউন্ড সম্পর্কিত সকল তথ্য। এই স্লাইড মাস্টারের ভিতরে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দিব, সেই ব্যাকগ্রাউন্ডটা প্রত্যেকটা স্লাইডে যাবে। আমরা একটু ক্লোজ করে দিই এটা। আমরা এই যে ইনসার্ট অথবা এই হোম মেনু থেকে নিউ স্লাইড, কন্টেন্ট, আবার নিউ স্লাইড, এই যে স্লাইডগুলো নিচ্ছি এই মুহূর্তে সবগুলোই ব্ল্যাঙ্ক স্লাইড, তাই নাকি? আমরা যদি কোনো একটা থিম নেই, সেটা হচ্ছে ডিজাইন মেনুতে গেলে থিমটা নিতে পারবো। কোনো একটা থিম নিলাম, দেখতেছি এই থিমের আন্ডারে লেআউটের ভিতরে প্রত্যেকটা আলাদা আলাদা লেআউট আছে না? এটা হচ্ছে স্লাইড টাইটেল, এটার ভিতরে টাইটেল নিতে পারবো। এইটার লেআউট যদি টাইটেল অ্যান্ড কন্টেন্ট করি তাহলে এটা টাইটেল অ্যান্ড কন্টেন্ট নিতে পারবো। এটার লেআউট যদি সেকশন হেডার করি তাহলে এটা সেকশন হেডারটা নিতে পারি, নতুন সেকশনের হেডার। তো এই যে তিনটা বিষয়, এই তিনটা বিষয়ের তিনটা সেটিংস আগে থেকে ছিল। তো আমাদের স্লাইড মাস্টারের কাজ হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডের যে সেটিংসটা, এটার জন্য যে ব্যাকগ্রাউন্ড সেটিংস, এটার জন্য যে ব্যাকগ্রাউন্ড সেটিং, এই সেটিংসগুলো ঠিক রাখা। একটা স্লাইডে যে সেটিংসটা করব, প্রত্যেকটা স্লাইডে সেই ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। তো এটা করতে পারি আমরা এই ভিউ অপশন গিয়ে স্লাইড মাস্টারে গেলে। স্লাইড মাস্টারে যখন আসছি, এইখানে হচ্ছে এক একটা স্লাইড দেখা যায়, কোনটা কেমন স্লাইড থাকবে আগে থেকে ডিজাইন করে দিতে পারি। ওই যে থিমগুলো যেভাবে তৈরি হয়েছে ওই থিমগুলো তৈরি করতে পারি, বা থিমের মতো করে আমরা তৈরি করতে পারি। তো সবার শুরুতে যে থিমটা আছে, মানে পেজটা আছে, এটাই আসলে কিন্তু এটা পরিবর্তন করা যায়। এটা আসলে যদি পরিবর্তন করে দেই, পরিবর্তন করে ধরি আমরা এইটুকু করে দিলাম, এইখানে রাখলাম, এবার ক্লোজ করে দিই, আমাদের প্রত্যেকটার কিন্তু ওইটুকু হয়ে গেছে। তার মানে আমাদের থিম থাকুক যাই থাকুক, আমরা স্লাইড মাস্টারে গিয়ে পরিবর্তন করতে পারি, তাই নাকি? ভিউ অপশনে গিয়ে স্লাইড মাস্টার, এবং এই স্লাইডগুলোতে পারবো না, এর উপরের স্লাইডটা আসতে হবে। সবার প্রথম স্লাইডটা এসে আমরা যে পরিবর্তনগুলো করব সেই পরিবর্তনগুলো করে আমরা যদি হোমেও থাকি, আমরা স্লাইড মাস্টারে এসে ক্লোজ করে দিলে আমরা ওই পরিবর্তনটা দেখতে পারবো আমাদের ব্যাকগ্রাউন্ডে। তো এবার আবার একটু শুরু থেকে দেখি। পাওয়ার পয়েন্ট ক্লিক করলাম, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম, ভিউ অপশনে গেলাম, স্লাইড মাস্টারে গেলাম, এই স্লাইডে না তার উপরের স্লাইডে আসলাম, এবং এই জায়গাটায় এই মুহূর্তে কোনো সেটিংস নাই, সব ডিলিট করে দিলাম। এই জায়গাটায় আমি এবারে কিছু লিখে মানে কিছু অ্যাড করব। ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে শেপে গেলাম, ছোট্ট একটা শেপ অ্যাড করলাম, ডুপ্লিকেট করলাম, এই জায়গাটায় দিলাম, এটা এখানেও দিলাম। ইনসার্টে গিয়ে আরো একটা শেপ নিলাম, ওভাল শেপ, এটা এই জায়গাটায় দিলাম। ইনসার্টে গিয়ে আরো একটা শেপ নিলাম, এমন একটা শেপ। এইটা দিয়ে আমি ক্লোজ করে দিলাম। আমি যতই স্লাইড নেই এখন প্রত্যেকটা স্লাইডে ওই ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। আমরা কি করেছি, স্লাইড মাস্টারে শুধুমাত্র যেটুকু বিষয় নিতে চাই সবসময়ের জন্য পার্মানেন্ট সেটুকু, এটা কিন্তু এখন চাইলে পরিবর্তন করা যায় না, এটা পরিবর্তন করা যাবে না। এটা পরিবর্তন করতে গেলে স্লাইড মাস্টারে যেতে হবে। আমাদের প্রত্যেকটা স্লাইডে ব্যাকগ্রাউন্ডটা কি চলে আসছে, এই ব্যাকগ্রাউন্ডটা আসে মূলত স্লাইড মাস্টার থেকে, এই ভিউ স্লাইড মাস্টার। তো আমরা স্লাইড মাস্টারটা যদি এই মুহূর্তে নাও শিখি, আমরা একটু বাকিগুলো দেখে নেই। স্লাইড মাস্টার বাদ দিয়ে আমরা বাকিগুলো দেখে নেই। বাকিগুলো দেখার জন্য আমরা কয়েকটা স্লাইডের মতো করে তৈরি করার চেষ্টা করি। প্রথম একেবারে ব্ল্যাঙ্ক যেটা, এইটা দিয়ে শুরু করি। ইনসার্ট, শেপ নিলাম, ওয়েলকাম লিখে নিলাম,
এই ওয়েলকাম লিখলাম, ভালো কথা। এটার যদি ফন্ট সাইজ বলে ভিন্ন কত, একটা ফন্ট সাইজ বলে, একটা ফন্ট বলে, আমরা সেটা পারবো দিতে? একটা নির্দিষ্ট ফন্ট বলবে, নির্দিষ্ট ফন্ট সাইজ বলবে, নির্দিষ্ট কালার বলবে, কালারের কোড বলবে। এখন ব্যাপার হলো কালার কিভাবে দিব। আমরা জানি এখান থেকে কালার দেওয়া যায়। মোর কালার অপশন দিয়ে কাস্টমে গিয়ে কালার যে কোডটা দিবে সেই কোডটা এখানে দিয়ে দিব। রেডের জায়গায় রেড হচ্ছে 102, গ্রিন হচ্ছে 100 এবং ব্লু হচ্ছে 200। এমন একটা কালার দিল। আমরা কালার দেখানো হয়েছে না? এই কালারটা দিয়ে ওকে ক্লিক করে দিলাম। আমার যেটা কালার হওয়ার কথা সেই কালারটাই হয়ে গেছে। আমাদের ওয়েলকাম গেল। নিউ স্লাইড নিলাম আরেকটা, সব ডিলিট করে দিলাম। এখানে আরেকটা শেপ নিব। টেক্সট বক্স নিতে পারি, এটাও নিতে পারি। এটা আউটলাইন রিমুভ করতে হয়, আর টেক্সট বক্সে অলরেডি রিমুভ থাকে, যেটা রিমুভ করার প্রয়োজন হয় না। এখানে লিখলাম নেম, এখানে রাখলাম রেজিস্ট্রেশন নাম্বার। এটা সাইজ যত বলবে তত দিতে পারবো। এরকম সাইজ বললো, সাইজ দিয়ে দিলাম। এবং বলবে এখানে একটা পিকচার ইনসার্ট করতে। তো আমরা কি করব, ইনসার্ট পিকচার দিস ডিভাইস, একটা পিকচার নিয়ে আসলাম। যেহেতু এখন অনেক পিকচার আছে, এই পিকচারটাই নিয়ে আসি। পিকচার নিলাম, পিকচারের একটা সাইজ বলবে, সাইজ দিতে পারবো। এই জায়গায় সাইজ, যদি সাইজ লক থাকে এখান থেকে আনলক করে নিব। আমাদের একটা পিকচার ইনসার্ট করতে বললো, পিকচার ইনসার্ট করলাম। সাইজ যেটা বলবে সেই অনুযায়ী বলতে পারে 5 ফিট বাই 3 ফিট। এইটা হচ্ছে হাইট 3 ফিট থাকবে আর এদিকে 5 ফিট থাকবে, এমন বলতে পারে। তা এমন বললে আমরা যে লোকেশনে যেভাবে সেট করার কথা সেভাবে সেট করে দিব। এরপরে নিউ স্লাইড নিলাম আরেকটা। এই স্লাইডে সব ডিলিট করে দিলাম। এই স্লাইডে বলবে কোনো একটা চার্ট অ্যাড করতে অথবা কোনো একটা ডিজাইন অ্যাড করতে। যদি চার্ট হয় সেটা কেমন হতে পারে, ইনসার্টে গিয়ে আমরা শেপ দিয়েও চার্ট হতে পারে আর চার্টের মাধ্যমেও চার্ট হতে পারে। যদি শেপ দিয়ে তৈরি করা কোনো চার্ট থাকে তাহলে সেরকম করে একটা চার্ট তৈরি করব। যেমন শেপ দিয়ে যদি তৈরি করার কথা থাকে তাহলে একটা লাইন শেপ নিয়ে নিলাম, লাইন শেপটাকে একটু আউটলাইনটা মোটা করে দিলাম, এটাকে ডুপ্লিকেট করলাম, এই জায়গাটায় দিলাম, আবার ডুপ্লিকেট করলাম। এভাবে করে কয়েকটা শেপ হয়ে গেল। এই শেপের পাশাপাশি আবার ইনসার্ট নিয়ে শেপ দিলাম, এখানে একটা শেপ দিলাম, ডুপ্লিকেট করে এই জায়গায় একটা শেপ দিলাম। একটা কলাম চার্টের মতো মনে হচ্ছে। এখন দুইটারই আউটলাইন আমরা বাদ দিয়ে দিই, আউটলাইন বাদ দিয়ে কালার যদি ভিন্ন কিছু বলে ভিন্ন কোনো কালার দিয়ে দিব। এইখানে এখন লেখালেখির যদি কিছু থাকে, এখানে ইনসার্ট শেপ টেক্সট বক্স, এইখানে ধরেন এটা 40% লিখলাম আর 50% লিখলাম, পার্সেন্ট লিখে এটাকে একটু বড় করে নিলাম। এটা হয়তো সেই অনুযায়ী 60% হতে পারে, লিখে নিলাম। এটার একটা নাম হতে পারে, এটার একটা নাম হতে পারে সার্চ ইঞ্জিন, একটা নাম দিলাম আর কি। এটাকে এভাবে ঘুরিয়ে দিলাম, প্রয়োজনে একটু বড় হতে পারে। সেম একই জিনিস, যেহেতু এপাশেও লেখা হবে একটা, এপাশেও নিয়ে আসলাম। এটার নাম হবে হয়তো
লাইব্রেরিয়ান। এই যেটুকু করলাম এটা আমাদের স্যাম্পল থাকবে, স্যাম্পল দেখে দেখে এটুকু করে নেব। এরপরে নিউ আরেকটা স্লাইড নিলাম। নিউ স্লাইডে এখানে বলতে পারে বিভিন্ন স্মার্ট আর্ট অ্যাড করতে। স্মার্ট আর্ট ক্লিক করব ইনসার্টের মাধ্যমে। এই যে বিভিন্ন স্মার্ট আর্ট আছে, আমরা এই স্মার্ট আর্টের মধ্যে থেকে এই একটা স্মার্ট আর্ট নিলাম। আমরা দেখেছিলাম এটা নেয়া। এখানে হচ্ছে একটা তথ্য, এখানে আরেকটা তথ্য। আমরা আপাতত এইরকম নর্মালি লিখে নিলাম, কিন্তু এখানে অনেক লেখালেখি হতে পারে। স্মার্ট আর্টের থিম যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, থিম চেঞ্জ করে নিলাম। কোনো একটা কালার, এটার কালার যদি চেঞ্জ করার কথা বলে, এটা সিলেক্ট করে চেঞ্জ কালার থেকে এই জায়গা থেকেও কালার চেঞ্জ করতে পারবো। আর কোনো নির্দিষ্ট কালার যদি চেঞ্জ করতে বলে, এইটাকে তার ফরম্যাট থেকে শেপ ফিল থেকে যে ফিল দিতে চাই সেই ফিল, যেটাকে যে ফিল দিতে বলবে আমরা সেই ফিল দিতে পারবো। এরপরে নতুন আরেকটা স্লাইড নিলাম। এই স্লাইডটা হতে পারে আরো একটা স্মার্ট আর্ট। ইনসার্ট স্মার্ট আর্ট, সে স্মার্ট আর্টটা হতে পারে আমরা যেগুলো দেখেছি আগেই, এইগুলোই। এই ফানেলটা হতে পারে। এটা আমরা জানি লেখালেখি কিভাবে করতে হয়। সি তো এটা লিখতে পারবো না, কিভাবে লিখবো এটা? এই অ্যারো সাইনে ক্লিক করে এই জায়গাটায় সি লিখবো। এখানে যে কোনো কিছু ফানেল লিখে নিলাম। এটা হয়তো অন্য কোনো কিছু লেখা হতে পারে। এটার যদি কালার চেঞ্জ করা হয়, চেঞ্জ কালার থেকে এখান থেকে কালার চেঞ্জের অপশন আছে। যদি এগুলোর মধ্যে কোনো কালার না হয়, নির্দিষ্ট কালার চেঞ্জ করতে গেলে ফরম্যাটে গিয়ে কোনো একটা নির্দিষ্ট কালার চেঞ্জ করা যায়। এরপর নতুন নিউ স্লাইড আরেকটা নিলাম। এখানে বললো আরেকটা বিষয় অ্যাড করতে, ইনসার্ট স্মার্ট আর্ট। কোন একটা পাই চার্ট অ্যাড করতে বললো, পাই চার্ট। আচ্ছা, পাই চার্ট তো আর্টের ভিতর পাবো না, তাও চার্টের ভিতর যেতে হবে। চার্টের ভিতরে পাই ক্লিক করে যেটা অ্যাড করতে বলবে সেটা আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে সেলস ডাটার হিসাবে একটা চার্ট অ্যাড হচ্ছে। ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, 3টা কোয়ার্টার দেখা যাচ্ছে এখানে, এবং 4টা কোয়ার্টার দেখা যাচ্ছে, 4টা অংশও দেখা যাচ্ছে এখানে। কোনটার কত অংশ সেটা একটা চার্টে বলা থাকবে। এইটা যদি কত পার্সেন্ট, এটা কত পার্সেন্ট বলা থাকে, সেটা লিখে দিলেই চার্টটা সেভাবে রেডি হয়ে যাবে। এই মুহূর্তে যা আছে এটাই মনে করি আমাদের ভ্যালু। তাই চার্টটা এইটাকে ধরে একটু টান দিব, ফাঁকা হয়ে যাবে। যেদিকে যেটা টান দিব সেদিকে ফাঁকা হয়ে যাচ্ছে। আমাদের 3D একটা চার্ট হয়ে গেল। এরপরে নতুন আরেকটা স্লাইড নিলাম। এখানে চার্ট বললো আরো একটা, এটা বললো কলাম চার্ট। এই কলাম চার্টগুলো বললো, এই 3D এই কলাম চার্টটাই নিলাম। এইখানে যে ডাটাটা আছে এটা কি একটা র্যান্ডম ডাটা, তাই নাকি? এই ডাটা পরিবর্তন করে আমাদের ডাটা দেয়া লাগতে পারে। তো আমাদের ডাটা এই মুহূর্তে নাই, আমরা ডাটা ধরে তো করতেছি না, যেটা আছে এটাই আমাদের ডাটা। এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানের চার্ট। চার্টের যদি ফরম্যাট চেঞ্জ করার প্রয়োজন হয়, ডিজাইন চেঞ্জ করার প্রয়োজন হয়, এখান থেকে চার্ট ডিজাইন চেঞ্জ করা যায়। এখান থেকে বিভিন্ন ধরনের ডিজাইন আছে। তো এই যে স্লাইডগুলো নিলাম, এই স্লাইডগুলোতে হয়তো কোনো ইনফরমেশন দেইনি। এরপরে আরো একটা স্লাইড নিলাম, যে স্লাইডে বলবে একটা ভিডিও অ্যাড করতে। পিকচার আমরা প্রথম দেখলাম পিকচার অ্যাড করার ব্যাপারটা, তাই নাকি? এখন সব শেষে বললো একটা ভিডিও অ্যাড করার ব্যাপারটা। আমরা ভিডিও অ্যাড করাটা এখন চাইলে দেখতে পারি, আমরা এটা পরে দেখব। আমরা এখানে একটা
লাস্ট পেজ হিসেবে নিয়ে নেই। লাস্ট পেজ হিসেবে নিয়ে এটার ফন্ট সাইজ সেভাবে একটা বড় ফন্ট সাইজ বলা থাকবে এবং সেন্টার করে বোল্ড করা থাকতে পারে। এই যেটা হলো, এটা যদি এখন প্রেজেন্টেড ভিউ করি তাহলে দেখতে কেমন হবে একটু দেখে নেই। আমরা ইনসার্ট দেখলাম, ডিজাইন দেখলাম, ট্রানজিশন অ্যানিমেশন কিছু দেখলাম না, স্লাইড শো দেখলাম না, রেকর্ড আমাদের কিছু দেখার নাই। রেকর্ডের মাধ্যমে আমরা কেউ রেকর্ড করি না সাধারণত, কারণ আমরা রেকর্ড করার জন্য পাওয়ার পয়েন্ট ব্যবহার করি না। রেকর্ড করার জন্য আমি যে সফটওয়্যারটা ব্যবহার করি, এই যে দেখতেছেন এফএস ক্যাপচার, এটা দিয়ে আমরা কিন্তু রেকর্ড করি। চাইলে এটা দিয়ে রেকর্ড না করে পাওয়ার পয়েন্ট দিয়েও রেকর্ড করতে পারতাম। আপনাদের যে রেকর্ড করা ভিডিওগুলো দেই সেটা ওই এফএস ক্যাপচার দিয়ে করি। পাওয়ার পয়েন্ট দিয়ে করলে এমবি সাইজটা অনেক বেশি হয়ে যায়, অনেক বেশি এমবি হয়। আচ্ছা, এরপর রিভিউ অপশন আমাদের দেখার কিছু নাই। ভিউ অপশনে শুধু স্লাইড মাস্টারটা ছিল। এই ভিউ অপশনে একটা হচ্ছে নর্মাল ভিউ, একটা হচ্ছে আউটলাইন ভিউ। এই হচ্ছে আউটলাইন ভিউ, এভাবে আউটলাইন ভিউটা দেখায়। স্লাইড শর্টার ভিউ এটা। স্লাইড শর্টার ভিউ বলতে সব স্লাইডগুলো একই সাথে দেখাবে। এরপর হচ্ছে নোট পেজ। নোট পেজ বলতে প্রত্যেকটা স্লাইডের একটা নোট লেখা যায়। এই স্লাইডটা যখন আলোচনা করতেছেন, নোট পেজটা আপনার কাছে থাকবে, প্রজেক্টরে থাকবে স্লাইডটা, নোট পেজটা থাকবে আপনার কম্পিউটারে। নোট পেজে কিছু লেখা থাকলে আপনি সেখানের সহায়তা নিয়ে অনেক কিছু বলতে পারবেন। নোট পেজটাই আপনাকে হেল্প করবে। এরপর রিডিং ভিউ। রিডিং ভিউ বলতে রিডিং করতে গেলে কেমন ভিউ হয় এটা। তো আমাদের সাধারণত নর্মাল ভিউই থাকবে। তো এটা শুধু ভিউয়ের বেলায় গেল। এবার আমরা একটু দেখি স্লাইড শো। স্লাইড শো অপশনে আসার পরে আমরা কি দেখতে পাচ্ছি? ফ্রম বিগিনিং, ফ্রম কারেন্ট স্লাইড, কাস্টম স্লাইড শো, এই তিনটা বিষয় দেখতে পাচ্ছি। ফ্রম বিগিনিং মানে কি? শুরু থেকে। ফ্রম কারেন্ট স্লাইড মানে বর্তমান থেকে, তাই নাকি? আর কাস্টম বলতে আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারবো। তো আমরা মনে করি এই স্লাইডে আছি, ফ্রম কাস্টম স্লাইড ক্লিক করলে এখান থেকেই ভিউ শুরু হবে। যদি আমরা যেটাই থাকি না কেন এটা সিলেক্ট করি তাহলে প্রথম থেকে শুরু হচ্ছে। আর কাস্টম বলতে আমাদের মতো করে একটার পরে কত দেখাবো, কতর পরে কত দেখাবো, এটা কাস্টম ভাবে তৈরি করা যায়। তো এই মুহূর্তে আমার মনিটর অটোমেটিক দেখাচ্ছে ইউজ প্রেজেন্টেড ভিউ, এটা অফ করা আছে, এটা সাধারণত অন থাকে। অন থাকলে কি হয়, আমি এই মুহূর্তে যদি প্রেজেন্টেশন অন করি ফ্রম বিগিনিং, এখানে প্রেজেন্টেশন অন হচ্ছে, কিন্তু আমার কাছে প্রেজেন্টেশন অন হওয়ার পাশাপাশি অন্যান্য আরো কিছু তথ্য দেখাচ্ছে যা অডিয়েন্সদের দেখাবে না। ওই যে নোট পেজ যেটা বললাম কিছু সময় আগে, মনে আছে? সেই নোটটা আমার এখানে দেখাচ্ছে। আমার তো কম্পিউটারটা থাকবে একটা জায়গায়, আমি বর্ণনা করতে থাকবো, আমার কম্পিউটারের ডিসপ্লে দিকেও তো আমি মাঝে মাঝে তাকাবো। কম্পিউটারের নোট পেজের মধ্যে কোনো লেখা থাকলে সেই লেখাটাকে আমি বলতে পারবো, সেই নোট পেজের লেখাটাকে আমাকে হেল্প করবে। এবং সেই নোট পেজের পাশাপাশি পরবর্তী স্লাইডে কি থাকবে সেটাও যে প্রেজেন্ট করবে সে দেখতে পাবে। যেমন আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, পরের পেজ কি দেখতে পাচ্ছেন? পরের পেজের আলোচনা কি হবে এই পেজে যদি দেখতে পাই তাহলে পরের পেজ সম্পর্কে একটু ধারণা দিতে পারি অডিয়েন্সদেরকে। তো পরের পেজটাও কিন্তু আমার ডিসপ্লেতে দেখা যাচ্ছে, মানে আমার ডিসপ্লেতে 2-3টা পেজ দেখা যাচ্ছে। তো এইটা হচ্ছে স্লাইড শো ভিউ করলে এমনটা দেখাবে। তো ফ্রম বিগিনিং শুরু করলাম, শুরু হলো। এরপরে নেক্সট স্লাইড এখান থেকে ক্লিক করে করা যায়, অথবা আমরা যারা স্লাইড শো দেখেছি সাথে একটা লাইট দেখি না, লাইট দিয়ে দেখায়, মনে আছে কেউ কি দেখেছেন? সেখানে 2-3টা বাটন থাকে লাইটের ভিতরে, সেই লাইটের ভিতরে ক্লিক করে স্লাইড পরিবর্তন হয়। স্লাইড তো পরিবর্তন মানে একজনে প্রেজেন্ট করতেছে, সে কম্পিউটার কাছে যায়নি, স্লাইড পরিবর্তন হচ্ছে কিভাবে সম্ভব? তাদের হাতে যে লাইটটা থাকে ওই লাইটের ভিতরে বাটন আছে ক্লিক করার 2-3টা, ব্যাগে যাওয়া যাবে, সামনে যাওয়া যাবে, এবং ভিডিও আসলে ভিডিও প্লে করা যাবে, এবং লাইটে ক্লিক করে কোনো একটা জায়গায় ভিউ করা যাবে, ফোকাস পয়েন্ট অ্যাড করা যাবে। এমনকি
চাইলে আমিও ফোকাস পয়েন্ট অ্যাড করতে পারি এই মুহূর্তে। তো সেই ফোকাস পয়েন্টটা এই যে এই মুহূর্তে দেখাচ্ছে। এটা তো আমি ম্যানুয়ালি করেছি মাউস থেকে, তাই না? কিন্তু এটা মূলত মাউস থেকে না করে ওই লাইটের মাধ্যমে করা হয়। তো এই প্রেজেন্টেশন ভিউয়ে দ্বিতীয় পেজ আলোচনা করলো, তৃতীয় পেজে গেল, চতুর্থ পেজে গেল, এভাবে করে সে তার প্রেজেন্টেশন শেষ করলো। তো এখন প্রশ্ন হলো, এই যে প্রেজেন্টেশনটা শুরু করলাম ফ্রম বিগিনিং এ এসে, আমরা ফ্রম বিগিনিং এ এসে শুরু না করে আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমেও করতে পারি। আমরা যে পেজেই থাকি না কেন ফাংশন 5 ক্লিক করলে আমাদের প্রেজেন্টেশন শুরু হয়ে যায় প্রথম পেজ থেকে। এরপরে যদি এই পেজে থাকি, আমি চাই উপরেরগুলো দেখবো না, এই পেজ থেকেই শুরু করবো প্রেজেন্টেশন, সেক্ষেত্রে ফাংশন 5 ক্লিক করলে তো প্রথম পেজে চলে যাবে। আমি ফাংশন 5 ক্লিক না করে শিফট ফাংশন 5 ক্লিক করব, এই পেজ থেকে শুরু হয়ে যাবে। তো এটা কোথায় আছে? এটা কিন্তু এই ফ্রম বিগিনিং এর এই জায়গাটায় গেলে একটা দেখা যায়, এই যে লেখাটা উঠে মাউস নিলে লেখাটা উঠে শিফট ফাংশন 5, আর একটা হচ্ছে শুধু ফাংশন 5। এই স্লাইড শো ভিউ হবে ফাংশন 5 ক্লিক করার মাধ্যমে, কারেন্ট স্লাইড শো ভিউ হবে শিফট ফাংশন 5 ক্লিক করার মাধ্যমে। বুঝতে পারছেন? তো আমরা নর্মালি শুধুমাত্র কয়েকটা স্লাইড তৈরি করেছি, সেই স্লাইডগুলো ভিউ করেছি স্লাইড শো এর মাধ্যমে। আমরা কিন্তু কেউ এখন পর্যন্ত ট্রানজিশন অ্যানিমেশন দেখিনি, তাই নাকি? তো ট্রানজিশন অ্যানিমেশনটা আমরা পরে দেখি। আমরা স্লাইড শো পর্যন্ত যেটুকু দেখা হয়েছে, স্লাইড শোয়ে কিভাবে শুরু থেকে শো করব, কিভাবে কারেন্ট স্লাইড থেকে শো করব। আমরা কারেন্ট স্লাইড ক্লিক করলে সেখান থেকে ক্লিক হয়ে যায়, মানে আমরা এই স্লাইডে আছি, জাস্ট এটা ক্লিক করলে এখান থেকে শুরু হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু আর ফাংশন 5 ক্লিক করতে হয় না, এইটাই ক্লিক করলেই শুরু হয়ে যাবে। তো এটা তো গেল জাস্ট এই দুইটা বাটনের ক্ষেত্রে। আমরা যে বাটনটাই থাকি না কেন, যেখানেই থাকি না কেন, আমরা এই কারেন্ট স্লাইডে আছি। আমরা যদি এখানে থাকা অবস্থায় হোম মেনু ক্লিক করি, হোম বাটন ক্লিক করি, যে জায়গায় থাকি না কেন, যে জায়গায় থাকবো সেখান থেকে হোম ক্লিক করলে সবার শুরুর স্লাইডে চলে আসে, এন্ড ক্লিক করলে সবার শেষে চলে আসে। এটা কি জানি? ওয়ার্ডের ক্ষেত্রে হোম ক্লিক করলে সবার শুরুতে কার্সর চলে আসতো না, এন্ড ক্লিক করলে সবার শেষে, তেমনি এখানেও হোম ক্লিক করলে সবার শুরুতে, এন্ড ক্লিক করলে সবার শেষে চলে যায়। কোন একটা স্লাইড ধরেন এই স্লাইডটা হবে পরে, এটা হবে আগে, এই স্লাইডটাকে চেপে ধরে উপরে নিয়ে নিলে এটা উপরে চলে আসে। এই ছোট ছোট কিছু বেসিক জিনিস আছে যেটা আমাদের খুবই কাজে লাগে। সবগুলো একসাথে ডিলিট, এই সব কয়টা সিলেক্ট করলাম একসাথে, যে কোনো একটা সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল এ ক্লিক করলে সব সিলেক্ট, ডিলিট। ডিলিট হলে এই মুহূর্তে কোনো স্লাইড নাই, যে কারণে এমন দেখাচ্ছে ক্লিক অ্যাড টু ফার্স্ট স্লাইড, এখন ফার্স্ট স্লাইড অ্যাড হবে। তো যাই হোক, আমরা কোনো একটা স্লাইড ডিলিট করতে চাইলে ওই স্লাইডটায় যাব, গিয়ে ডিলিট ক্লিক করে দিলে ওই স্লাইডটা ডিলিট হয়ে যাবে, অথবা রাইট ক্লিক করে ডিলিট স্লাইড ক্লিক করতে পারি। কোনো একটা স্লাইড করেছি, সেই স্লাইডটার মতো করে আরেকটা স্লাইড হবে, এক্স্যাক্টলি ওটার মতো হবে, তাহলে এটাকে ক্লিক করে ডুপ্লিকেট স্লাইড ক্লিক করতে পারি, অথবা ওই স্লাইডটা সিলেক্ট করে কন্ট্রোল ডি ক্লিক করতে পারি। কন্ট্রোল ডি ক্লিক করলে ডুপ্লিকেট হয়। তো এখন আমরা এখানে যতটুকু দেখলাম এটা কিন্তু একেবারে বেসিক জিনিসটা দেখলাম, এখন পর্যন্ত কোনো কিছুতে যায়নি, স্লাইড হিসাবে যেভাবে যাওয়া দরকার সেখানে কিছু যায়নি। আমরা অ্যানিমেশনের কাজ এখন পর্যন্ত দেখি নাই, আমাদের খুব মানে মজার কাজ হচ্ছে এটা, অ্যানিমেশন, ট্রানজিশন, এই দুইটা খুব মজার কাজ। তো আমরা এই যেটুকু করছি এটুকু কি সবাই করতে পারবো? এইটুকু একটু সবাই করেন তো। এই যেটুকু যেভাবে আমি স্লাইড শর্টারের মাধ্যমে একটু এক পেজে নিয়ে আসি,
এখন এটা দেখে দেখে করেন। আমরা আমার পাওয়ার পয়েন্টে ফাইলে আছি। এই মুহূর্তে আমরা প্রথম ওয়েলকাম লেখাটাকে একটা অ্যানিমেশনের মাধ্যমে আনতে চাই। আমরা অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে গেলে আমরা কি কি দেখতে পাচ্ছি এই মুহূর্তে? প্রথম একটা অপশন প্রিভিউ, এরপরে কিছু অ্যানিমেশন, যার গ্রুপের নামই হচ্ছে অ্যানিমেশন। এরপরে অ্যাড অ্যানিমেশন আছে, অ্যানিমেশন প্যান আছে, এবং এখানে কিছু টাইমিং রিঅর্ডার বিভিন্ন অপশন আছে যেগুলো উজ্জ্বল আছে এই মুহূর্তে। আমরা এখানে কোনো একটা অ্যানিমেশন দিব। অ্যানিমেশন দিতে গেলে এই টেক্স, যে কোনো একটা টেক্সটকে অ্যানিমেশন দিতে গেলে সম্পূর্ণ টেক্সটটাই মূলত বা সম্পূর্ণ শেপটাকেই অ্যানিমেশন করবে। শেপ ছাড়া কখনো অ্যানিমেশন হবে না। যদি অন্য কোনো জায়গায় ক্লিক করি অ্যানিমেশন, এটা কি উজ্জ্বল হয়ে আসে না? সম্পূর্ণ কোনো কাজ করতেছে না। যখন শেপটাকে ক্লিক করব এই শেপটাকে তখন অ্যানিমেশন করতেছে। আমরা দিলাম ফ্লাই ইন। এই মুহূর্তে প্রিভিউ ক্লিক করলে দেখা যাবে ফ্লাই ইন হচ্ছে। ফ্লাই ইন হচ্ছে নিচ থেকে উপরে, তাই নাকি? এই যে প্রিভিউ, এখানে ক্লিক করলে হবে, অথবা এই যে যে স্লাইডটা দেখা যাচ্ছে স্লাইডের পাশে স্টার চিহ্ন দেখা যায়, এই স্টারের উপর ক্লিক করলেও প্রিভিউটা হয়। তো এই প্রিভিউ যে কাজটা করে আর এটাও সেম একই কাজ করে। এখন ফ্লাই ইন হচ্ছে কোথা থেকে? নিচ থেকে উপরে। আমরা চাই ডান থেকে বায়ে আসুক বা বা থেকে ডানে আসুক। আমরা অলরেডি ফ্লাই ইন সিলেক্ট করা আছে, দেখা যাচ্ছে নাকি? এই ফ্লাই ইনের ডান পাশে ইফেক্ট অপশন আছে। এই ইফেক্ট অপশনে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখা যায়, যা দেখলে বুঝতে পারি যে কোন দিক থেকে কোন দিকে আসবে। আমরা এই ফর্ম লেফট ক্লিক করে দিলাম। এবার প্রিভিউ ক্লিক করে দেই, চলে আসছে। এটা জাস্ট একটা অ্যানিমেশন। এই মুহূর্তে এই অ্যানিমেশনটা কত সেকেন্ডের জন্য আসছে জাস্ট ক্লিক করি, চলে যাচ্ছে। কতটুকু টাইম নিছে এখানে? সর্বোচ্চ 1 সেকেন্ড, 1 সেকেন্ডের অর্ধেক হতে পারে। তো এই যেটুকু টাইম নিচ্ছে এই টাইমটা টাইমিং গ্রুপের মধ্যে পাবো। এই হচ্ছে আমাদের টাইমিং গ্রুপ। টাইমিং নাম দেখা যাচ্ছে, নাম তো টাইমিং, তাই না? নাম টাইমিং, কাজ তো টাইমিং এর সাথেই হবে। স্টার্ট অপশনে আছে অন ক্লিক, ডিউরেশন 0.00.50, মানে হচ্ছে 1 সেকেন্ডের অর্ধেক। তারপরে আসছে ডিলে, কতক্ষণ পরে শুরু হবে সেটা হচ্ছে ডিলে। তো ডিলেটা 0 আছে। স্টার্ট বলতে অন ক্লিক আছে, মানে আমরা ক্লিক করলে স্টার্ট হবে। যেমন এই মুহূর্তে আমরা প্রেজেন্টেশন ভিউ অন করলাম, এই মুহূর্তে প্রেজেন্টেশন অন করলাম, কিন্তু ভিউ হচ্ছে না। আমরা ক্লিক করলে তখন ভিউ হচ্ছে। তো এই ক্লিকটাই মূলত এই অন ক্লিক। এই ওয়েলকাম লিখলাম, ভালো কথা। ওয়েলকামের পরে আমরা এই দ্বিতীয় স্লাইডের যা ছিল এটা প্রথম স্লাইডে নিয়ে আসব। কাট করলাম, এই জায়গাটায় নিয়ে আসলাম। ঠিক আছে, ওয়েলকাম জানাবো, ওয়েলকামের সাথে নিজের তথ্যটাও তো দেয়া দরকার। একই পেজে দিয়ে দিলাম। এই মুহূর্তে অ্যানিমেশন দিছি এই একটাই। আমরা যদি ভিউ করি, এই যে ভিউটা করতেছি, আমার ওয়েলকামটা ভিউ না হয়ে এটা ভিউ হচ্ছে, তার মানে ওয়েলকামে অ্যানিমেশন আছে, এখানে কোনো অ্যানিমেশন ছিল না, এটা নর্মালি ভিউ হচ্ছে। এটা তো বুঝি, কিন্তু আমার দরকার আগে ওয়েলকামটাকে ভিউ করবে, তারপরে এটাকে ভিউ করবে। যদি ওয়েলকামে অ্যানিমেশন থাকে আর অন্য কোনো কিছুতে যদি অ্যানিমেশন না থাকে, তাহলে যেটা অ্যানিমেশন থাকবে না সেটা নর্মালি শো করবে। তো যে কারণে এখানে অ্যানিমেশন থাকার পাশাপাশি এটাকেও অ্যানিমেশন দিয়ে দিব। এটাকেও একটা এই অ্যানিমেশনটা দিয়ে দিলাম, এবং এটাও টপ থেকে বটম দিয়ে দিলাম। তো এবার একটু দেখি, আমরা এই স্লাইড শো ক্লিক করে ফ্রম বিগিনিং ক্লিক করলে আমার স্লাইড শো চালু হয়। এবার ক্লিক করলে এটা চালু হচ্ছে, আবার ক্লিক করলে দ্বিতীয়টা আসছে। এই যে একটা ক্লিকের পরে আর একটা ক্লিক, এটা কি অন ক্লিক? এখন আমরা অন ক্লিক চাই না, আমরা অন্য কিছু চাই। আমরা এই স্লাইড শো ক্লিক করে এই ফর্ম বিগিনিং এটাই ক্লিক করলে যেটা হবে সেই একই কাজ এইটাই ক্লিক করলেও হয়। চিহ্ন কি একই রকম দেখা যায়? এই দুটো একই কাজ করবে। সরাসরি এইটাই ক্লিক করলে স্লাইড শো স্টার্ট হয়ে যায়। তো এখন আমরা চাই এইটাই যে স্লাইডটা অ্যানিমেশনে গেলে আমরা এই তথ্যগুলো পাবো। এটাই অন ক্লিকে হলো, ভালো কথা। এটা ক্লিক করার পরে এটাই আর ক্লিক করতে হবে না, এটাই অন ক্লিক। আমরা চাই এটা শেষ হওয়ার পরে এটা শুরু হয়ে যায়, এমনটা চাই কিনা বা এমনটা হয় কিনা। তো এই ক্ষেত্রে এটা অন ক্লিকের পরিবর্তে আমরা যদি আফটার প্রিভিয়াস ক্লিক করে দেই,
তাহলে কেমন হয় একটু দেখি। মানে প্রথমটা শেষ হয়েছে, এরপরে ওটা শুরু হয়ে গেছে। প্রথমটা শেষ হয়েছে, পরেরটা শুরু হয়ে গেছে। আমরা যদি অ্যানিমেশনে গিয়ে এইটাকে অন ক্লিক আফটার প্রিভিয়াস না করে উইথ প্রিভিয়াস করে দেই, তার মানে কি আমরা বুঝতে পারছি? উইথ প্রিভিয়াসটা কি করবে? একসাথে শুরু হয়ে যাচ্ছে। এই জায়গায় অপশন আছে তিনটা, অন ক্লিক, উইথ প্রিভিয়াস, আফটার প্রিভিয়াস। এই তিনটা বিষয় আমাদের কাজ করতে হবে। তো অ্যানিমেশন আমরা সাধারণত চাই একটা অ্যানিমেশন শেষ হোক, এরপর আরেকটা শুরু হয়ে যাক। তো আফটার প্রিভিয়াস তখন দিব। আমরা যদি চাই যে না আমরা ক্লিক করব তারপরে শুরু হবে, তাহলে কি দিব? অন ক্লিক। আর যদি একসাথে দুইটাকে চালু করতে চাই তাহলে হবে উইথ প্রিভিয়াস। তো এখন ওয়েলকামে আমরা একটা অ্যানিমেশন দিলাম, কি অ্যানিমেশন? ফ্লাইন। ফ্লাইনটা এবার উপর থেকে নিচে দিলাম। এটাকে আমরা অন্য আরেকটা অ্যানিমেশন দিব, এটাকে দিব হচ্ছে এই অ্যারো সাইনে ক্লিক করলে আরো অনেক অ্যানিমেশন, বাউন্স অ্যানিমেশনটা দিলাম। এবার একটু প্রিভিউ করি। এটা অন ক্লিক আছে, অন ক্লিক থেকে আফটার প্রিভিয়াস দিয়ে দেব। আফটার প্রিভিয়াস দিলাম, এবার একটু প্রিভিউ করি। আচ্ছা, আফটার প্রিভিয়াস হয় না, উইথ প্রিভিয়াস হয়ে গেছে। আফটার প্রিভিয়াসটা দিই। এবার একটু দেখেন, এটা হয়েছে, এরপর এটা হয়ে গেছে। মানে এখন এইটার প্রথমটা টাইমিং এর ব্যাপারে আসি। প্রথমটা কত সেকেন্ড? 0.50, মানে 0.00.50। এটা ডিউরেশন যদি একটু বাড়িয়ে দেই, 2 সেকেন্ড দিয়ে দিলাম, এটা ডিউরেশন যা আছে থাকুক। এবার একটু ভিউ করি। এবার 2 সেকেন্ড ধরে আসছে, তাই না? আগের বার আসছিল মানে হাফ সেকেন্ড সময় ধরে, এবার আসছে 2 সেকেন্ড সময় ধরে। যদি এটা আরো বাড়াই, 4 সেকেন্ড করে দেই, এবার যদি প্রিভিউ করি, তাহলে এটা কি 4 সেকেন্ড ধরে আসবে? নিচেরটা 2 সেকেন্ড ছিল, নিচেরটা 2 সেকেন্ড মতো আসছে। তো এই যে টাইমিংটা, এই টাইমিংটা এখানে থাকে। শুধুমাত্র এই শেপের ক্ষেত্রে না, যে কোনো ধরনের অ্যানিমেশন দেই, যে কোনো ধরনের শেপ দেই, যাই দেই, এখানে টাইমিংটা কাজ করবে। তো এখন আমরা দেখেছি যে এটা আগে হয়েছে, তারপর এটা, তাই নাকি? এটা আগে এটা পরে, এটা কি করে বুঝবো? এটাই 1 লেখা আছে, এটাই 1 লেখা আছে, তাই নাকি? কিন্তু কোনটা আগে কোনটা পরে বোঝার সুযোগ আছে? আমরা শেপ কোনটা উপরে কোনটা নিচে এটা বুঝতে পারি কিভাবে? শেপ ফরম্যাটে গিয়ে আমরা সিলেকশন প্যান থেকে বুঝতে পারি এইটা আগে এটা পরে, তাই নাকি? তেমনি অ্যানিমেশনের জন্য একটা অ্যানিমেশন প্যান আছে, যেটা পাওয়া যাবে অ্যানিমেশন মেনুতে গেলে। অ্যানিমেশন প্যান, এখানে দুইটা প্যান দেখা যাচ্ছে, এটা একটা, এটা একটা। এটা শেষ হয়েছে এই জায়গায়, এরপর এটা শুরু হয়েছে। এখান থেকেও টাইমিং বাড়িয়ে কমিয়ে দেওয়া যায়। এখান থেকে টাইমিং অনেক কমিয়ে বাড়িয়ে সব এখান থেকে করা যায়। তো যাই হোক, যদি আফটার প্রিভিয়াস থাকে নিচেরটা, আফটার প্রিভিয়াস না থেকে উইথ প্রিভিয়াস থাকে, তাহলে দেখা যাবে দুইটা একই লাইনে শুরু হয়েছে। যদি অন ক্লিক থাকতো, অন ক্লিক থাকলে একসাথে দেখালেও কাজ করবে ক্লিকের মাধ্যমে। এটা ক্লিক করেছি, একটা আসবে, এখন আর দ্বিতীয়টা আসবে না যদি ক্লিক না করি। ক্লিক করলে এই মুহূর্তে একটা ক্লিক করতেছি, এখন আসতেছে। তো টাইমিং গ্রুপের যে কাজটুকু সাধারণত এইটুকুই, কিন্তু টাইমিং গ্রুপের আরো অনেক কাজ আছে, যে কাজটা একটু আমরা পরে শিখবো নাকি? আমরা এই ওয়েলকাম লেখাটাকে বা এই সব লেখাটাকে বাদ দিব। আমাদের বলা হলো যে প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদাভাবে অ্যানিমেটেড হতে হবে। আমরা এই মুহূর্তে যে অ্যানিমেশনটা দিলাম, যে অ্যানিমেশনটাই দেই না কেন, সম্পূর্ণটা একটা অ্যানিমেশন হয়, তাই না? ওয়াইপ দিলে ওয়াইপ হচ্ছে, শেপ দিলে শেপ অ্যানিমেশন হচ্ছে, বাউন্স দিলে বাউন্স অ্যানিমেশন হচ্ছে। আমরা এটা বুঝি।
যেটা দিব সেটা হবে। তো আমাদের বলা হলো যে ওয়েলকাম লেখাটা প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদাভাবে অ্যামিনেটেড হবে। তা আমরা প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদাভাবে অ্যামিনেট করতে গেলে আমরা কি সম্পূর্ণ লেখাটাকে অ্যামিনেশন করতে পারবো? সম্পূর্ণ লেখা যদি অ্যানিমেশন করি সম্পূর্ণ লেখা একবার অ্যামিনেশন হবে। তো এমন অবস্থায় আমরা সম্পূর্ণ ডিলিট করলাম, নতুন করে চেষ্টা করি। ইনসার্ট শেপ, এখানে লিখলাম ডব্লু, ডব্লুটাকে বড় করে নিলাম। কালার যদি কোনো কিছু লাগে সেই কালার দিলাম। শেপ আউটলাইন বাদ, শেপ ফিল বাদ, এই আমাদের ডব্লু শুধু। এটাকে আমরা বোল্ড করলাম, বড় করলাম, যেমন লাগে তেমন করলাম। এই একটাকে যদি অ্যানিমেশন দেয় এই মুহূর্তে অ্যানিমেশন হচ্ছে, অথবা বাউন্স অ্যানিমেশন দিলাম, বাউন্স হচ্ছে। এটা হচ্ছে 1 নাম্বার অ্যানিমেশন। আমরা যদি এটাকে ডুপ্লিকেট করি কন্ট্রোল ডি, আমরা কিন্তু অ্যানিমেশন সহ ডুপ্লিকেট করেছি, তাই নাকি? অ্যানিমেশন সহ ডুপ্লিকেট করলাম না? এই মুহূর্তে যদি আমরা ভিউ করি তাহলে প্রথমটা বাউন্স হচ্ছে, এরপরে আবার ক্লিক করলে দ্বিতীয়টা বাউন্স হচ্ছে। আমরা চাচ্ছি প্রথমটা শেষ হওয়ার পর দ্বিতীয়টা এমনিতে চালু হোক। তাহলে দ্বিতীয়টা কি করব? আফটার প্রিভিয়াস, এবার যদি ক্লিক করি প্রথমটা দ্বিতীয়টা, প্রথমটাতেও আমরা অন ক্লিক না রেখে আফটার প্রিভিয়াস করে দিই, তাহলে ভিউ করলেই অটোপিক ভিউ হতে থাকবে। আমরা দুইটা ওয়ার্ডকে করলাম, এটা ওয়ার্ডের হবে, এটা কি হবে? ওয়ার্ড ই। এটাকে ডুপ্লিকেট করলাম, এটাকে করে দিলাম এল, এটাকে ডুপ্লিকেট করলাম, এটা কি সি, এটাকে ডুপ্লিকেট করলাম, আরো কয়েকটা ডুপ্লিকেট করে নিলাম। সি ও, এটা হচ্ছে এম, এটা হচ্ছে ই। এখন প্রয়োজন একটু আগিয়ে পিছিয়ে আর কি সাইজ করে নিলাম। এই মুহূর্তে যদি আমরা একটু প্রিভিউ করি, আমাদের ওয়েলকাম লেখাটা প্রত্যেকটা বর্ণ আলাদা আলাদাভাবে অ্যামিনেটেড হচ্ছে, তাই নাকি? তো এই যে অ্যামিনেটেড একটু দেরি হচ্ছে না? আমরা একটু আরেকটু ফাস্ট করতে পারি না? আরেকটু ফাস্ট করার জন্য আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা 2 সেকেন্ড করে, প্রত্যেকটায় 2 সেকেন্ড করে সময় নিলে এখানে টোটাল 7টা বর্ণ, 7টা বর্ণে 14 সেকেন্ড চলে যাচ্ছে। আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করি, টাইমিং থেকে সবগুলোকে একবারে এটুকু করে দিলাম 0.75, মানে 1 সেকেন্ডের 4 ভাগের 3 ভাগ। আমরা যদি এবার প্রিভিউ করি, আরেকটু ফাস্ট প্রিভিউ হচ্ছে। আমাদের যদি বলা হয় যে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা বর্ণ অ্যামিনেটেড হবে, তাহলে কি আমরা পারবো? প্রথমটা অ্যামিনেটেড যেটা হয়েছে, আমরা চাই দ্বিতীয়টা অন্য আরেকটা অ্যামিনেশন হোক, তখন অন্য আরেকটা করে দিলাম। তৃতীয়টার ক্ষেত্রে বললো অন্য আরেকটা, সেক্ষেত্রে করে দিলাম স্পিন। চতুর্থটার ক্ষেত্রে করে দিলাম অবজেক্ট কালার। আচ্ছা, অবজেক্ট কালারটা দেখতে ভালো দেখায় না। পঞ্চমটাতে করে দিলাম ফ্লাই আউট। ষষ্ঠটায় করে দিলাম কি অ্যাপিয়ারেন্স, এবং সপ্তমটায় বাউন্স করলাম। এখন যদি আমরা একটু প্রিভিউ করি, আমরা দেখি একটু যে এটাই যা করেছি আফটার প্রিভিয়াস আছে, পরেরটা কিন্তু নতুন করে অ্যানিমেশন দেওয়ার ফলে আবার কিন্তু অন ক্লিক হয়ে গেছে। তা আমাদের কি এটা কি আফটার প্রিভিয়াস করতে হবে না?
তারপরেরটা ওয়ান ক্লিক হয়ে গেছে, তার মানে দেখা যাচ্ছে 1 2 3 এভাবে অ্যানিমেশনগুলো দেখা যাচ্ছে। আমরা সবগুলো যেহেতু আফটার প্রিভিয়াস সব একসাথে সিলেক্ট করে অন ক্লিকের পরিবর্তে আফটার প্রিভিয়াস একভাবে হয়ে গেছে। এবার যদি আমরা ক্লিক করি, আচ্ছা সেটা ঠিকঠাক হয় না, এটা এন্ট্রান্স অ্যানিমেশন নিতে হয়। এবার একটু যদি ভিউ করি, আমরা আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যানিমেশনগুলো প্রত্যেকটা ওয়ার্ডে আলাদা আলাদা অ্যানিমেশন ভিউ হচ্ছে। তো আমাদের এরকম ভিউ করার প্রয়োজন হতে পারে। যদি এটাকে সম্পূর্ণ মিলে গ্রুপ করে ফেলি তাহলে কিন্তু অ্যানিমেশনগুলো আর থাকলো না, এবার কিন্তু আর অ্যানিমেশন নাই। গ্রুপ করার পরে যদি এখন অ্যানিমেশন করি তাহলে সম্পূর্ণ মিলে আবার অ্যানিমেশন হয়ে গেল। বুঝতে পারছেন? তো আমাদের কখন গ্রুপ করতে হবে কখন গ্রুপ করতে হবে না এই ব্যাপারটাও আমাদের একটু ধারণা রাখতে হবে। তো অ্যানিমেশনের এই জায়গাটুকুতে আপনারা প্রত্যেকটা অ্যানিমেশন ব্যবহার করে দেখবেন যে কোন অ্যানিমেশন কেমন এবং কোন অ্যানিমেশনের কাজ কি। আপনাকে বললো যে আপনি এমন একটা অ্যানিমেশন ব্যবহার করেন যার মাধ্যমে সম্পূর্ণ ওয়ার্ডটি ঘুরবে, ঠিক আছে? ধরেন আর একটা, এটা বাদ দেই, সম্পূর্ণ বাদ দিয়ে একটা ওয়ার্ড লিখি, আপনার নিজের নাম লিখবেন। নিজের নামই লিখলাম, বড় করলাম। আমাকে বলা হলো যে আপনি এমন একটা অ্যানিমেশন ব্যবহার করবেন যে অ্যানিমেশনের ফলে নামটা একেবারে সম্পূর্ণ ঘুরে আবার জায়গা মতো বসবে। আপনি কি জানেন কোন অ্যানিমেশন ব্যবহার করতে হবে? এটার জন্য যে অ্যানিমেশন ব্যবহার করতে হবে সেটা আমরা যদি এখান থেকে কয়েকটা ব্যবহার করি তাহলে বুঝতে পারবো। আমরা যদি এই স্পিন ব্যবহার করি, স্পিনটা ব্যবহার করতে পারি। আমাকে যদি বলা হয় যে আপনি এমন একটা অ্যানিমেশন ব্যবহার করবেন যার মাধ্যমে লেখাটা লেফট সাইড থেকে বাউন্স হয়ে হয়ে মাঝে আসবে, মানে বা পাশ থেকে বাউন্স হয়ে মাঝে আসবে, তার মানে এটা আমরা কোন ধরনের অ্যানিমেশন ব্যবহার করতে পারি? আমরা যদি অ্যানিমেশনগুলো ব্যবহার করি তাহলে বুঝতে পারবো কোনটার কাজ কি। আমরা বাউন্স ব্যবহার করলে দেখতে পাচ্ছি বাউন্স এরকম লাফ দিয়ে আসে, কিন্তু লাফ দিয়ে কোথা থেকে আসলো? আমাদের এটা করতে হবে লেফট সাইড থেকে। বাউন্সটা লেফট সাইড থেকে হয় না, বাউন্সে হয় এটা। এখন ধরেন বাউন্স বললো, আপনাকে বাউন্স নিতে বললো আর লেফট সাইড থেকে নিতে বললো, এটা আদৌ সম্ভব না। তখন কি আপনারা অ্যাসেসরকে বলতে পারবেন স্যার এটা সম্ভব না, তাই না? তো শুধু বাউন্স না, বাউন্সের পাশাপাশি আরো অনেক কিছু আছে, যেমন এই ফ্লাই ইনটা হতে পারে। ফ্লাই ইনটা নিচ থেকে আসছে, এটা বললো ডান থেকে আসছে, এটা ডান থেকে আসতে বলতে পারে, এই যে রাইট থেকে আসবে এটা বলা যেতে পারে, অথবা কর্নার থেকে আসবে এটা বলা যেতে পারে। যে সাইড থেকে বলবে সেই সাইড থেকে আমরা নিতে পারবো। এটা টাইমিংটা আমরা নির্ধারণ করতে পারবো আমাদের মতো করে, টাইমিংটা বাড়বে না কমবে। 1 সেকেন্ড যদি দেই তাহলে ভিউ হবে 1 সেকেন্ডের জন্য, যদি এটা টাইম বেশি দেই তাহলে বেশি সময়। বুঝতে পারছি? হ্যাঁ, কি বলছেন? অ্যানিমেশন প্যানে গেলে আমরা দেখতে পাবো এইটাই কি অ্যানিমেশন আছে। এই যে অ্যানিমেশন প্যান, এই অ্যানিমেশন প্যানেও আমাদের কাজ আছে। এই অ্যানিমেশন প্যানে এইখানে রাইট ক্লিক করলে এইখানে যে অপশনটা আছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই যে স্টার্ট অন ক্লিক উইথ প্রিভিয়াস আফটার প্রিভিয়াস এটা আছে। টাইমিং ইফেক্ট অপশন আছে, টাইমিং অপশনে ক্লিক করলে এটা আসে। রাইট ক্লিক করলে টাইমিং অপশনের পাশাপাশি টাইমিং নামের একটা অপশন আছে, সেখানে ক্লিক করলে এটা আসে। আবার হচ্ছে রাইট ক্লিক করলে হাইট অ্যাডভান্স টাইমলাইন হাইট করে দেওয়া যায়, শো করা যায়।
এরপরে আছে রিমুভ। এবার কিন্তু অ্যানিমেশন রিমুভ হয়ে গেছে, অ্যানিমেশন আর এখানে নাই। এবার যদি অ্যানিমেশন নাই কিন্তু আমরা অ্যানিমেশন ভিউ করতে যাই, অ্যানিমেশন ভিউ হবে? অ্যানিমেশন থাকতে হবে, অ্যানিমেশন ভিউ হবে। অ্যানিমেশন থাকলে অ্যানিমেশন প্যানে এখানে কয়টা অ্যানিমেশন আছে সেটা দেখা যাবে। এই মুহূর্তে অ্যানিমেশন নাই, যে কারণে অ্যানিমেশন প্যানে খালি। যদি কোনো একটা অ্যানিমেশন দেই তাহলে অ্যানিমেশন প্যানে চলে আসবে। তো একই সেলের ভিতরে মানে একই স্লাইডের ভিতরে অনেক অ্যানিমেশন থাকতে পারে। প্রথমটা অ্যানিমেশন এটা, দ্বিতীয় অ্যানিমেশন আরেকটা দিই, আরেকটা শেপ নিয়ে আরেকটা নাম লিখলাম, যেমন কুতুবপুর নামটা লিখলাম, অথবা আমার পদবি লিখি, ইনস্ট্রাক্টর লিখলাম, এটাকে এখানে রাখলাম। এখানেও একটা অ্যানিমেশন দিলাম, যে অ্যানিমেশনটা হতে পারে শেপ অ্যানিমেশন। আমরা এখানে আরেকটা অ্যানিমেশন দিতে পারি, নতুন আরেকটা ইনসার্ট দিয়ে আরেকটা শেপ নিলাম, এই জায়গাটায় দিব, এটার নাম দিব হচ্ছে আফতাব টেকনিক্যাল ইনস্টিটিউট। এখানেও একটা অ্যানিমেশন দিব, কি অ্যানিমেশন? হয়তো অন্য আরেকটা অ্যানিমেশন। আচ্ছা, এই মুহূর্তে এখানে তিনটে অ্যানিমেশন আছে, তাই না? তিনটে অ্যানিমেশনের প্রথমটা আছে অন ক্লিক, পরেরটাও আছে অন ক্লিক, আর পরেরটা অন ক্লিক, এবং তিনটা একই লাইনে শুরু, দেখা যাচ্ছে একই লাইনে না? যদি এই তিনটাকে আফটার প্রিভিয়াস দিই, প্রথমটা অন ক্লিক থাকুক, পরেরটা আফটার প্রিভিয়াস দিলাম, এখান থেকে আফটার প্রিভিয়াস, অ্যানিমেশনের এখানে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে? এই প্রথমটা শেষ হয়েছে আর একটা শুরু হয়েছে, তাই নাকি? মাঝখানের হ্যাঁ 2, আর এই যে পরেরটা এটাও দিলাম আফটার প্রিভিয়াস, মানে উপরেরটার পরে শুরু হবে আফটার প্রিভিয়াস। তো এবার এই হচ্ছে প্রথম অ্যানিমেশন, এখানে শেষ হবে, দ্বিতীয় অ্যানিমেশন শুরু হয়ে এখানে শেষ হবে, এখান থেকে তৃতীয় অ্যানিমেশন শুরু হয়ে এখানে শেষ হবে। এটাই তো এখানে বোঝা গেল, বোঝা যাচ্ছে তাই না? না এটুকু বুঝতেছেন না? এখানে প্লে ফ্রম ক্লিক করলে একটা প্লে হচ্ছে, দ্বিতীয়টা প্লে হচ্ছে, তৃতীয়টা প্লে হচ্ছে। এখান থেকে প্লে করা যায়, চাইলে এই অ্যারোতে ক্লিক করলে প্লে করা যায়। এখন যেভাবে আছি বের হই কেমনে? সবার উপরে এসকেপ বাটনটা আছে, এসকেপ বাটন ক্লিক করলে বের হয়ে যায়। ইএসসি এসকেপ বাটনের কাজ কি? যে কোনো ধরনের প্রিভিউ হোক, মিডিয়া প্লেব্যাক সহ যে কোনো কিছু হোক, সেখান থেকে বের হওয়ার জন্য এসকেপ বাটনটা কাজ করে। এটা কি জানেন না? একটা ওয়ার্ডে কি একাধিক অ্যানিমেশন ব্যবহার করা যায় একটা শেপে? একটা শেপে এই মুহূর্তে এটা একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, আমাদের বলবে যে একটা ডিজাইন করতে, একটা স্লাইড মাস্টারের মাধ্যমে একটা ডিজাইন করতে। আমরা সবার শুরুতে হোম মেনুতে থাকা অবস্থায় সবার শুরুতেই যাব ভিউ, আমরা পদ্ধতিগুলো যাচ্ছি, কোন ধাপে ধাপে যাব সেটা, ভিউয়ে যাব, ভিউ থেকে যাব স্লাইড মাস্টার। স্লাইড মাস্টারে এখানে আমরা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাকে ফরম্যাট করব, আদার্স কোনো কাজ করব না। এইখানে যদি কোনো কাজ করি সেই কাজটা কিন্তু পার্মানেন্ট কাজ, আমার প্রত্যেকটা স্লাইডে সেই কাজটা থেকে যাবে। তো আমরা এই সব স্লাইডে কাজ করব না, আমরা সবার উপরেরটায় চলে যাব। একটু স্ক্রল বাটন ঘোরালে উপরের দিকে একটা স্লাইড পাওয়া যায়। এটা বোঝা যাচ্ছে যে এটার আন্ডারে বাকিগুলো একটু বাপ আসে না? তো আমরা এই স্লাইডটায় আসবো, এই স্লাইডটায় এসে আমরা একটা কাজ করব। কি কাজ করব? সব ডিলিট করে দিলাম। এইখানে মূলত মেইন কাজটা, আমরা এই মুহূর্তে হোম মেনুতে আছি, হোমের বাঁ পাশে স্লাইড মাস্টার দেখা যাচ্ছে, এইটা হচ্ছে স্লাইড মাস্টার। তো হোমের বাঁ পাশে থাকা অবস্থায় ইনসার্টে যাই, ইনসার্ট থেকে শেপ নিচ্ছি, একটা শেপ নিলাম, এইরকম একটা শেপ দিয়ে দিলাম, ধরেন এটাই একটা শেপ দিয়ে দিলাম, শেপটার একটা কালার দিলাম,
এই একটা কালার দিলাম, আউটলাইনটা বাদ দিলাম এবং একটু জুম দিয়ে বড় করি। বড় করে এই জায়গায় আরও কিছু ইনসার্ট করে শেপ নেই। ইনসার্ট শেপ, ছোট্ট ছোট্ট কয়েকটা শেপ নিলাম। একটা শেপ, আউটলাইনটাকে বাদ দিব, ডুপ্লিকেট করলাম, একটা শেপ নিলাম, আবার ডুপ্লিকেট করলাম। প্রয়োজনে 3টার পরিবর্তে 4টা নিলাম। এই যে 4টা, এই 4টা এখন 4 মানে দেখতে একটু একটা বেশি জায়গা নিচ্ছে, একটা কম জায়গা নিচ্ছে, এমন মনে হচ্ছে না? এটা কি আমরা ঠিক করতে পারবো? জি স্যার। কিভাবে করি এটা? স্যার সব কয়টা সিলেক্ট করে শেপ ফরম্যাটে যান। সব কয়টা সিলেক্ট করে শেপ ফরম্যাট থেকে অ্যালাইন থেকে স্যার এই যে ডিস্ট্রিবিউট, আমার ডিস্ট্রিবিউট করতে হবে। ডিস্ট্রিবিউট হরিজন্টাল না ভার্টিক্যাল হবে? স্যার হরিজন্টাল, হরিজন্টাল হবে না, ডিস্ট্রিবিউট হবে ভার্টিক্যাল। ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল। হরিজন্টাল হবে যদি এভাবে সাজাই। এইভাবে সাজাচ্ছি, মনে করেন এই 4টাকে সমানভাবে ডিস্ট্রিবিউট করব। এই মুহূর্তে হবে ডিস্ট্রিবিউট হরিজন্টাল। তো এইটা কোন রকম সাজাবো, কোন রকম রাখবো, এটা হচ্ছে আমার শেপ কেমন আছে তার উপর ডিপেন্ড করবে। তো এই মুহূর্তে এই 4টাকে সিলেক্ট করলাম। আমরা পাওয়ার পয়েন্টে সব সিলেক্ট করা যায় একবারে, সম্পূর্ণ সিলেক্ট করলে সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু হয়নি, কারণ কি বলতে পারেন? সিলেক্ট তো এটাও করছে, এটা হয়নি। এটা পুরোটা যখন সিলেক্ট করব তখন এটা হবে সিলেক্ট। একেবারে পুরোটা যখন সিলেক্ট করব, তার আগে সিলেক্ট হবে না। তো এই মুহূর্তে আমার এইটুকু সিলেক্ট করতেছি, এইটুকু সিলেক্ট হচ্ছে। এখান থেকে আমরা অ্যালাইন এর মাধ্যমে ভার্টিক্যাল অ্যালাইন করে নিলাম। যদি কোনো একটা ডানের থেকে যেত, বাইরে থাকতো, এভাবে থাকতো, তাহলে কি করতাম আগে? তাহলে অ্যালাইন থেকে লেফট অ্যালাইন করে নিতাম অথবা সেন্টার অ্যালাইন, এরপরে ডিস্ট্রিবিউট করতাম। এই যেটুকু হয়েছে ধরে নিলাম এটা এখানেই থাকবে, এখানেই রাখবো, এটাই ধরে ডিজাইন, এটা ফিক্সড ডিজাইন, এরকমই থাকবে, তাহলে এখানে থাকুক। এরপরে নিচের দিকে স্কোয়ার টাইপের একটা ডিজাইন আমাদের মনে করেন স্যাম্পলে দেয়া আছে, সেই স্যাম্পলের মতো করে একটা ডিজাইন করব। সেটা কিভাবে করব? শেপ, একটা শেপ ফিল দিব, আউটলাইনটাকে বাদ দিব, এটাকে ডুপ্লিকেট করলাম, এখানে দিলাম, আবার ডুপ্লিকেট করলাম, 4টা ডুপ্লিকেট হয়ে গেল। মানে একটা ডুপ্লিকেট যখন করব একটা সাইজে চলে আসবে, ডুপ্লিকেট করে এই কাছাকাছি রাখলাম, পরেরটা এই কাছাকাছি হয়ে ডুপ্লিকেট হতে থাকবে। তো এই সব কয়টা ডুপ্লিকেট করে আবার নিচের দিকে একটা ডুপ্লিকেট করলাম এবং নিচের দিকে ডুপ্লিকেট করলাম। এই যে ডুপ্লিকেট 4টা হয়ে গেল, 4 4 16টা টোটাল। সব কয়টাকে মিলে কন্ট্রোল জি ক্লিক করলে গ্রুপ হয়ে যায়। আমরা কন্ট্রোল জি ক্লিক করলে গ্রুপ হয়ে যায়, আবার রাইট ক্লিক করে গ্রুপ থেকে আনগ্রুপ করে দেওয়া যায়। সব কয়টাকে সিলেক্ট করে কন্ট্রোল জি, একটা গ্রুপ হয়ে গেল। এই যেটা আসছে, যেভাবে আসে আমরা মনে করি যে আমাদের ডিজাইনটা এভাবেই থাকবে, তাহলে এভাবে রাখবো। যদি আরো ছোট মনে হয় আরো ছোট করতে, তাহলে ছোট করে নিলাম। আমাদের ডিজাইন এটা এখানে এভাবেই রাখবো। তো এরপরে এইখানে কিছু ডিজাইন করব। এই যে সেম ডিজাইনটা, এটাকেও কন্ট্রোল জি ক্লিক করে গ্রুপ করে নিলাম, এটাকেও একটা কপি এখানে নিয়ে আসলাম। অথবা এটা বাদ দেই, আমরা এখানে ইনসার্ট থেকে শেপ থেকে একটা ওভাল শেপ নিলাম, আউটলাইনটাকে বাদ দিয়ে দিলাম, ফিলটাকে হয়তো অন্য কোনো কালার চাইলে অন্য কোনো কালার এখানে দিলাম, ডুপ্লিকেট করে এটাকে আরেকটু ছোট করে নিয়ে এটা এখানে দিলাম, ধরে নিলাম এটাও একটা ডিজাইন, এরকমই ডিজাইন। হ্যাঁ, এরপরে এই ডিজাইনের ভিতরে আরো কিছু বিষয় থাকবে, ছোট্ট একটা মিনিমাল ডিজাইন থাকবে আর কি। শেপ, এই যে শেপগুলো আছে এখান থেকে কোনো একটা শেপের ডিজাইন থাকবে। কোনটা থাকার সম্ভাবনা বেশি আমি একটু দেখাই। এই শেপটা থাকার সম্ভাবনা বেশি, এই শেপটা এখানে এভাবে থাকবে। এই শেপটায় শেপটা আগে কাস্টমাইজ করি, এটা কিন্তু
যতদূর নিবে ততদূর সেভাবে হবে। আমরা বুঝবো যে কোনভাবে রাখতে হয়, এরকম রাখবো নাকি এরকম রাখবো, ভালো দেখায় কোনটা, ভালো দেখায় এইটাই সাধারণত, তাই না? এটাই রাখবো, এটা রেখে এখানে দিব, অথবা আরেকটু ছোট করা যেতে পারে। তো এটা গেল একটা ডিজাইন। এইখানে কোনো একটা ডিজাইন থাকতে পারে, কেমন থাকতে পারে, ইনসার্ট শেপ, এই শেপটা নিলাম, এরকম একটু ঘুরিয়ে নিলাম এই জায়গাটায় যাতে একটু দেখা যায়, বাকিটা দেখা যাক না যাক ওটা পরের ব্যাপার। এইটুকু এইভাবে করে একটা ডিজাইন থাকবে, যখন ফুল পিকচার আসে এইভাবে আসবে। তো ধরে নিলাম এটাই আমাদের একটা ডিজাইন। এই ডিজাইনটাকে আমার শেষ, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিজাইন। এই ডিজাইনটা যেখানে করলাম প্রত্যেকটা স্লাইডে এই ডিজাইনটা যাবে। তো প্রত্যেকটা স্লাইডে যেহেতু এই ডিজাইনটা যাবে, এখন এখানে ওয়েলকাম লেখাটা কি এখানে লিখবো? ওয়েলকাম লেখা যদি এখানে লিখি তাহলে প্রত্যেক পেজে ওয়েলকাম লেখাটা যাবে। তো আমরা কি এখানে ওয়েলকাম লিখবো? আমরা বর্তমানে স্লাইড মাস্টারে আছি, এই স্লাইড মাস্টারটাকে ক্লোজ করতে হবে। এই যে ডান হোমে থাকতে পারি অথবা অন্য কোথাও থাকতে পারি, আমরা স্লাইড মাস্টারে এসে ক্লোজ স্লাইড মাস্টার ভিউ, মানে ক্লোজ মাস্টার ভিউ, এটা দেখা যাচ্ছে, এটা ক্লিক করব, আমাদের মাস্টার ভিউ ক্লোজ হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে এই স্লাইডগুলো কিন্তু এগুলো আর ধরা যাচ্ছে না, এগুলো আর পরিবর্তন করা যাচ্ছে না, কারণ এগুলো ফিক্সড হয়ে গেছে আমার ফরম্যাট ব্যাকগ্রাউন্ড হিসাবে। আমরা নতুন স্লাইড নেব, নতুন স্লাইড হচ্ছে, তো আরও নতুন স্লাইড নেব, যত স্লাইড নেব এই ডিজাইনটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। এটা শুধু স্লাইড মাস্টার ভিউ নেয়ার এই যে বাড়তি অংশ দেখা যাচ্ছে এইটুকু, এই বাড়তি অংশটুকু ভিউ করলে তখন থাকবে না, এটা শুধুমাত্র এই মুহূর্তে দেখতেছি। এই যে ভিউ করতেছি, ভিউ করলে যেটুকু বাড়তি ওইটুকু সহ দেখায়, নিচের টুকু আর দেখায় না। নিচের টুকু কিন্তু আরো অনেক জায়গা আছে নিচে, এগুলো দেখাবে না। তো আমরা আবার একটু স্লাইড এটা শুধু মাস্টারে যাই। মাস্টারের ক্ষেত্রে এরকম হবে। হ্যাঁ, এই স্লাইড মাস্টার আবার চলে আসছে। স্লাইড মাস্টারে আমাদের বলা থাকবে যে ডেট অ্যান্ড টাইম অটোমেটিক, এখানে পেজ নাম্বার থাকবে, পেজ নাম্বারটা অটোমেটিক আসবে, ডেট অ্যান্ড টাইমটা অটোমেটিক আসবে। এটা কিভাবে করব? আমরা স্লাইড মাস্টারে আছি এই মুহূর্তে, স্লাইড মাস্টারে সবার উপরের পেজে থাকা অবস্থায় ইনসার্টে যাব। ইনসার্টে আমরা ইনসার্ট মেনু সম্পর্কে মোটামুটি সবাই জানে, এখানে কি কি থাকে, এই যে নিউ স্লাইড, টেবিল, পিকচার, স্ক্রিনশট, এগুলো সবই আমরা জানি। এই টেক্সট বক্স, এটাও হচ্ছে একটা টেক্সট বক্স ইনসার্ট করা, হেডার ফুটার, এটাও হচ্ছে হেডার ফুটার ইনসার্ট করা, ওয়ার্ড আউট ইনসার্ট করা, এগুলো আমরা জানি সবাই, তাই নাকি? হেডার ফুটার একটা পার্ট আছে, হেডার ফুটার যদি ক্লিক করি আমাদের হেডার ফুটারটা এভাবে চালু হয়। আমাদের ওয়ার্ডে এক্সেলে অন্যরকমভাবে হলেও পাওয়ার পয়েন্টে হেডার ফুটার এভাবে চালু হবে। তো এই হেডার ফুটারের প্রথমটা হচ্ছে ইনক্লুড অন স্লাইড, ডেট অ্যান্ড টাইম, ঠিক দেওয়ার একটা অপশন আছে। ডেট অ্যান্ড টাইমের পরে একটা হচ্ছে আপডেট অটোমেটিক্যালি, আর একটা হচ্ছে ফিক্সড। হয়তো এই মুহূর্তে উচ্চ দেখাচ্ছে, কিন্তু আমাদের এটা কাজ করবে, যদি টিক দেয় তখনই এটা কাজ করবে, টিক না দিলে কাজ করবে না। টিক দিলাম। আপডেট অটোমেটিক্যালি মানে হচ্ছে আমার যখন স্লাইডটা ওপেন করবো তখনকার ডেটটাই শো করবে, অটোমেটিক আপডেট হবে। আর যদি আমি সেটা না চাই, ফিক্সড করে একটা ডেট দিয়ে দেব। কত ডেট দিব? 21 তারিখ দিয়ে দেব, 21শে ফেব্রুয়ারি 2026। এরপরে আসলো একটা স্লাইড নাম্বার। স্লাইড নাম্বার যদি দিতে চাই, দিয়ে দিলাম স্লাইড নাম্বার। ফুটারে কোনো লেখা দিতে চাইলে ফুটার অন করে কিছু লেখা লিখে দেব, যদি না চাই অফ করে দেব। এটুকু জিনিস আমরা কি বুঝতে পারছি? এখন একটা লেখা আছে এখানে, ডোন্ট শো অন টাইটেল স্লাইড। আমরা পেজ নাম্বার যদি লিখি, পেজ নাম্বার কভার পেজে কি লিখি, টাইটেল পেজে লিখি? সাধারণত এগুলো লেখা হয় না। তার মানে টাইটেল যে স্লাইডটা থাকবে সেখানে ডেট এবং স্লাইড নাম্বার শো না করুক, এটা যদি চাই তাহলে টিক দিয়ে দেব, আর যদি না চাই তাহলে টিক দেওয়ার দরকার নাই। তো আমরা সাধারণত চাই কি প্রথম পেজে এটা শো না করুক, তো টিক দিয়ে অ্যাপ্লাই টু অল ক্লিক করে দেব। ঠিক আছে, অ্যাপ্লাই টু অল ক্লিক করে দিলাম। এরপরে এই স্লাইড মাস্টারে এসে ক্লোজ করে দিলাম। আমরা এই মুহূর্তে প্রথম স্লাইডে আসি, আমাদের ডেট অ্যান্ড টাইম দেখা যাচ্ছে না। দ্বিতীয় স্লাইডে যদি আসি, স্লাইড নাম্বার 2 দেখাচ্ছে, ডেট অ্যান্ড টাইম দেখাচ্ছে। তৃতীয় স্লাইডে স্লাইড নাম্বার 3 ডেট অ্যান্ড টাইম দেখাচ্ছে। এখানে যদি নতুন স্লাইড নেই,
4 নাম্বার, নতুন স্লাইড যতটা নিব ততটা স্লাইড নাম্বার দেখাচ্ছে এবং ডেট অ্যান্ড টাইম ফিক্সড দেখাচ্ছে। এই যে অ্যারো সাইনের মানে মধ্যে যে ডেটটা আসলো, এখন যদি মনে হয় যে আমার অ্যারো সাইনের মধ্যে তো ডেটটা আসলো না, অ্যারো সাইনটা আরেকটু ছোট করলে ডেটের কাছাকাছি নিলে ভালো দেখাবে, এমন মনে হতে পারে না? যদি আমরা আবার মাস্টার স্লাইডে যাই, ভিউয়ের মাধ্যমে যাব, স্লাইড মাস্টার, সবার উপরেরটা যাব, এটাকে একটু ছোট করে ওই জায়গা অনুযায়ী বসানোর চেষ্টা করব এবং দেখব যে ঠিকঠাক আছে কিনা। যেটুকু আছে এটুকু আনার দরকার নাই, ঠিক আছে? তো এখন আমরা প্রত্যেকটা স্লাইডে কাজ করতে পারবো। যদি এই মুহূর্তে কাজ করতে গিয়ে সব ডিলিট করতে গিয়ে ডিলিট করলাম, এটাও যদি ধরে ডিলিট করে দেই, পেজ নাম্বার কিন্তু ডিলিট হয়ে যাবে। পরেরটা হয়তো 5 আছে, পরের উপরেরটা 3 আছে, এখানে আরেকটা স্লাইড নিতে গেলে হয়তো এটা 5 চলে আসছে, এটা নিচে নিতে গেলে 4 চলে আসছে, কিন্তু ওই স্লাইডটা যেটা স্লাইড পেজ নাম্বার ডিলিট করে দিয়েছেন ওটা কিন্তু থাকবে না। তো পেজ নাম্বার এবং ডেট অ্যান্ড টাইম এটাও ডিলিট হয়, এটাও চাইলে ডিলিট করা যায়, কিন্তু ম্যানুয়ালি আমরা ডিলিট করব না। তো স্লাইড মাস্টারটা কি বুঝতে পারছি সবাই? স্লাইড মাস্টারের কাজ এইটুকুই থাকবে। আমরা অ্যানিমেশনের কাজটা এখন পর্যন্ত কমপ্লিটলি কেউ ধরিনি, শুধুমাত্র ওয়েলকামের একটা অ্যানিমেশন দিয়ে দেখেছি। একদিনে সব খাইতে পারবেন না। আমাদের ভিউ অপশনে গিয়ে স্লাইড মাস্টার আবার গেলাম, আমাদের বলা হলো যে স্লাইড মাস্টারে আমরা যেটা ব্যবহার করছি এর পাশাপাশি এর সাথে থিম ব্যবহার হবে। আমরা এই মুহূর্তে স্লাইড মাস্টারের ভিতর থেকে থিম অপশনটা পাই কিনা, এই থিম থেকে একটা থিম আমি সিলেক্ট করে নিলাম। হয়তো এই থিমটা না হয়ে অন্য আরেকটা থিম হতে পারে, এটা হতে পারে। আমরা এই থিমটা নিয়ে নিলাম, থিমটা নিয়ে ক্লোজ করে দিলাম। এই মুহূর্তে আমার স্লাইডগুলো সবই হচ্ছে, কিন্তু আমার আগের যে সেটিং ছিল তাই আছে, পাশাপাশি আরও একটা বিষয় অ্যাড হয়ে গেছে, এই যে মানে ইয়ার মতো ঘাসের মতো কিছু অ্যাড হয়ে গেছে না, এবং কালারটা চেঞ্জ হয়েছে থিমের কারণে। আমরা যদি চাই যে ভিউয়ে গিয়ে আবার স্লাইড মাস্টারে যাব, এই প্রথম স্লাইডে গিয়ে কালারগুলো চেঞ্জ করবে এবার, তাহলে কি করতে পারি, শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফিল চেঞ্জ করে নিলাম। এরপরে এটাকে চাই আরও ছোট করতে, এখানে রাখতে, আমরা আমাদের মতো করে, এমনকি এই যে অংশটা এটাও একটা আলাদা বাইরের অংশ, এরপরে ওই পাশে যেটা এটা আলাদা আর একটা বাইরের অংশ, এটা এক একটা ছোট ছোট শেপ, ছোট ছোট শেপ দিয়ে এটা করা হয়েছে। বুঝতে পারছেন? সবই করা যায় না এমন কিছু আছে? তো আমাদের যদি ব্যাকগ্রাউন্ড ফরম্যাটটা এভাবে থাকে তাহলে এভাবে করতে হবে। তো আমি এটা বললাম কেন, একটু দেখি আমরা ব্যাকগ্রাউন্ড ফরম্যাটগুলো দেখি। আমি একটা রিয়েল প্রশ্নে চলে যাই।